আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে ক্লাসিক কিছু পজেশন অর্থাৎ প্রেতাত্মার আবেশের ঘটনা আপনারা শুনতে চলেছেন। এই ঘটনাগুলি ঘটে দুটি জায়গায়, একটি হচ্ছে হাওড়ার সাকরাইল এবং আরেকটি হচ্ছে বরানগর সিথির মোড় এরিয়াতে। আশা করছি কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনাদের খুবই ভালো লাগবে এবং ভয়ের একটা শীতল আবেশের মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন। রোববার দিন এখন কিউরিও ফাইটার এই ঘটনাটা কারা কারা শুনছেন, কোথা থেকে শুনছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডাতে আজকে রাত 10টার সময় একটি অনবদ্য এপিসোড আসছে সব সাধনাকে কেন্দ্র করে, সেটি চেক আউট করতে ভুলবেন না। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। আজকে আমার সাথে কলে ছিলেন দেবজ্যোতি। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবজ্যোতি। হ্যালো কৌস্তব, কেমন আছো? ভালো আছো? বিষয়টা যেটা হচ্ছে দেবজ্যোতি, তোমার সাথে যখন আগেরবার কথাবার্তা হয়েছিল তখন বেশ ভয়ঙ্কর দুটো ইউনিক ঘটনা আমরা পেয়েছিলাম। ইভেন যেহেতু তুমি তন্ত্র প্র্যাকটিস করো, তোমার বাড়িতে একটা তন্ত্রের ধারা রয়েছে। স্বয়ং বামদেবের পরাপর শিষ্য হচ্ছেন তোমার বাবা, এবং তোমাদের বাড়িতে সবুজ কালীমায়ের পুজো হয়, যিনি কৃষ্ণ এবং কালীর সম্মিলিত একটি রূপ। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক কেস, প্যারানর্মাল কেস তোমরা হ্যান্ডেল করেছো। এই আজকে সেরকমই একটা কেস, যেটা তুমি ওই হাওড়া সাকরাইলের যে ঘটনাটা রয়েছে সেটা তুমি বলছিলে, সেটা আমি আগে জানতে চাই। এবং তোমার মায়ের, আজকে যেহেতু মাদার্স ডে, তোমার মায়েরও একটি ঘটনা রয়েছে যেটা সিথির মোড়ে ঘটে, সেটাও আমরা জানবো। আমি ফার্স্টে আসতে চাই এই হাওড়া সাকরাইলের কেসটা কি হয়েছিল সেটা একটু বলতে। ওকে, হ্যাঁ, তুমি বললেই যে এরকম আমাদের বাড়ির যেহেতু এরকম ঘটনা আছে, তো আমাদের তো বংশ পরম্পরায় এর জায়গায় আমার দাদু তো খুব বড় একজন তান্ত্রিক ছিলেন। তো দাদুর আমল থেকে, সময় থেকেই তো এই ধরনের বিভিন্ন রকমের তো কেস আছে, তার মধ্যে থেকে এরকম ঘটনাও আসছে বা এসেছে। তো এই যে ঘটনাটা বলবো, আগের যে দুটি ঘটনা আমি বলেছি সেগুলিতে আমি দেখা বা আমার চোখের সামনে হওয়া ঘটনা। তো এইটা যখন বলবো তখন আমি ছোট ঘটনা, হ্যাঁ, আমি তখন ছোট, তখনকার ঘটনা। তখন আমার বাবা খুবই ইয়ং, এবং তখন বাবা ফুল ফর্মে আর কি, একদম টপ জায়গায়, মানে সেই সময় ইয়ং ভাবে কাজ করছেন, তন্ত্র একদম করছেন। তো তখন দাদু গত হয়ে গেছেন, তখন বাবা আছেন। তো এরকম একটা কেস এসেছিল আমাদের, ওই যে তুমি বললে হাওড়া সাঁকরাইল থেকেই। তো ওই যে কেসটা এসেছিল, ওই যে সাঁকরাইলের যারা থাকে তাদেরই ফ্যামিলি রিলেটিভ আমাদের গ্রামেরই বাসিন্দা। আচ্ছা। তো তাদেরকে নিয়ে আসে, মানে ওই সাঁকরাইলের ভদ্রলোকদের নিয়ে আসে। কেসটা ছিল, আমি তোমাকে জাস্ট কেসটা বলি। কেসটা ছিল হচ্ছে একটি বাচ্চা ছেলে এবং তার বাবা মা। তার যে ভদ্রলোক এবং ভদ্রলোক ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টে চাকরি করতো আর কি, মানে ওই ইলেকট্রিকের যে অফিস হয়, ইলেকট্রিক অফিস, সেখানেতে মানে লেবার, মানে যাকে বলে টেকনিশিয়ান আর কি, হিসেবে কাজ করতো। আর ওনার মা, মানে বাচ্চাটির মা, উনি হাউস ওয়াইফ ছিলেন। তো ওনারা ওই হাওড়া সাঁকরাইলের ওখানে থাকতেন বাড়িতে, এবং যে বাড়িটিতে ওরা আসলে ভাড়া থাকতেন ওরা। হ্যাঁ, ওনারা ওই বাড়িটিতে ভাড়া থাকেন আর কি। তো বাচ্চা হয় আর কি, ছোট ছেলেটি জন্মগ্রহণ করে। হওয়ার পর ছোট থেকেই বছরখানেক যাওয়ার পরেই সেটা রাত্রি হলে ঘুমোতো না, মানে রাত্রি জেগে থাকতো, ঘুমোতো না। সচরাচর বাচ্চারা তাই হয়, সাধারণ স্বাভাবিক ব্যাপার এটা, রাত্রের দিকে বাচ্চারা জেগে থাকে, সবার চোখেও স্বাভাবিক। তাই ওরাও সেটিকে স্বাভাবিকভাবেই কোনোভাবে কোনো গুরুত্ব দেয়নি যে বাচ্চা এত রাত্রে জেগেই থাকে। আর একটু যখন বড় হলো, 2-2.5 বছর বয়স হলো, রাত্রিবেলা ওর বাবা ঘুম ভেঙে উঠে দেখছে যে ছেলেটি সামনের দিকে তাকিয়ে হাসছে। আচ্ছা, হাসছে, শুয়ে হাসছে, একভাবে তাকিয়ে।
এটাও নর্মাল, হতেই পারে। বাচ্চারা ঘুমের ঘরে কিছু মানে ঘুমের স্বপ্নের মধ্যে হয়তো আসছে বা করছে, এটা তো হয়, নর্মাল ব্যাপার। এটারও কোনো গুরুত্ব ওর বাবা মা দেয়নি ঘটনা। ডেফিনেটলি, যেহেতু এটা স্বাভাবিক ঘটনা, এটা তো হতেই পারে। এইবার ছেলেটির যখন মানে এরকম মাঝে মাঝেই হতো, ছেলেটি যখন এবার ঠিকঠাক ভাবে হাঁটতে শিখেছে, মোটামুটি ভাবে বিছানা থেকে নিজে একা নামতে পারে, এরকম একটা সিচুয়েশন, শুধু ওই রাত্রিবেলা শুয়ে তাকিয়ে থাকায় সীমাবদ্ধ রইল না। হলো কি, বিছানা থেকে সে নেমে গিয়ে বাইরে বেরোনোর যে গেট, থেকে যে বাইরে বেরোনো গেট, সেই গেটের গোড়ায় বসে থাকতো। ওকে ওকে। এবার এটা ঘুম ভেঙে গেছে একদিন, হঠাৎ করে এরকম হয়েছে, বাবা মায়ের ঘুম ভেঙে গেছে, ছেলে কোথায়, বিছানায় নেই। ছোট ছেলে, চিন্তা হচ্ছে, সঙ্গে সঙ্গে ছুটে ছুটে বেরিয়ে দেখি গেটের গোড়ায় বসে আছে। ও সঙ্গে আদর করে তুলেছে, অতটা ভালো করে কথা বলতে মানে পরিষ্কার করে বুঝে বলেনি, তুলে নিয়ে এসে শুয়ে দিয়েছে। এইটা রোজের রাত্রির হতে থাকলো। রোজ রাত্রে হ্যাঁ ঘরের সামনে বসে থাকছে, হ্যাঁ হাসছে, এখন আর হাসতে দেখতে পাচ্ছে না। সে নির্দিষ্ট সময় বিছানা থেকে নেমে গিয়ে গেটের গোড়ায় গিয়ে বসে আছে, না কোনো খেলছে না, মানে খেলনা নাই, সব কিছু নয়, এমনি বসে আছে চুপ করে, কোনো কিছু নেই, চুপ করে বসে আছে। ওরাও চিন্তা বাড়ছে যে ছেলে কি হবে। ওটাকে ওরা খুব একটা দেয়নি, হয়তো কোনো কারণে বেরিয়ে যাচ্ছে বা এরকম তো অনেকের হয় যে ঘুমের ঘরে হাঁটা চলা করে, ওরা অতটা খুব একটা দেয়নি আর কি, পাত্তা দেয়নি ঘটনা, এরকম টাইপের কিছু একটা ভেবেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খুব একটা পাত্তা দেয়নি। মানে ওই তান্ত্রিক ওঝা দেখাতে হবে বা কিছু করতে হবে এরকম অতটা ওদের মাথায় আসেনি। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক ভাবে তাই। এইবার এমন হলো, ওর বয়স তখন, এটা মাঝে মধ্যে হতো, রাত্রিবেলা বেরিয়ে এরকম দোরগোড়ায় বসে থাকতো। এবার ছেলেটির বয়স হয়ে গেছে প্রায় 6-7 বছর। ছেলেটি স্কুলে টুলে পড়ছে, ওয়ানে পড়ছে সম্ভবত, এরকম। তো ওয়ানে পড়া বাচ্চা কতটুকু হতে পারে এবার আমি বুঝতে পারছি, নিশ্চয়ই ওয়ানে পড়ে, ক্লাস 1। একদিন হঠাৎ করে ওরা ঘুম ভেঙে গেছে, নর্মাল দেখে ছেড়ে নেই, এরা জানে যে দোরগোড়াতেই বসে আছে, ওরা যেন দোরগোড়াতেই বসে আছে। ঘুমের ঘরে ওরা সেই দিন ওদের কোনো ক্লান্তি ছিল বা যে কোনো কারণে ওরা দেখছে হয়তো ছেলে তো ওখানেই বসে থাকবে, কোথায় থাকবে, ওখানেই বসে থাকবে। এবার স্ত্রী ভেবেছে যে ওর বাবা গিয়ে তুলে আনবে, আর ওর বাবা ভেবেছে ওর মা গিয়ে হয়তো নিয়ে এসে শুয়ে দেবে। শুয়ে পড়েছে দুজনে, মানে চোখ ঘুমিয়ে পড়েছে, আবার নিদ্রায় চলে গেছে। এইবার ওদের ঘুম ভাঙছে, সবাই পাড়ার লোক দরজা ধাক্কা দিচ্ছে বাইরে থেকে, মানে দরজা দিয়ে ডাকছে আর কি। ভেতরে তো রাত্রিবেলা ঘরের মধ্যে ঢোকে আসেনি। এবার ওরা বেরিয়ে দেখছে ওদের দরজা খোলা, মেন গেটটা খোলা, যেখানে ওর ছেলে বসে থাকে। আর বাড়ি থেকে আশেপাশে 2-1 লোকও বেরিয়ে পড়েছে, তারাই ডাকছিল আর কি, বাইরে থেকে জানলা দিয়ে ঠুকে ডাকছিল, দরজায় চাপড়ে ডাকছিল হাত দিয়ে দিকে ঠুকে। ওরা ভেতরে ঢোকেনি, যেহেতু রাত্রিবেলা ঢোকা উচিত নয়, বাড়ির লোক পাড়ার লোক হয়তো ভেবেছে, ঢোকেনি, কিন্তু ডাকছে। এবার এরা ছুটে বেরিয়ে দেখছে দরজা খোলা। বাড়ি থেকে বেরিয়ে ওদের পাশে একটি বড় দিঘি টাইপের আছে, মানে পুকুর টাইপের, একটু পুকুরের থেকে একটু বড় সাইজ। সেখানে বড় মাছ চাষ হয়, অনেক পুরনো পুকুর, পুকুরটি অনেক হিস্ট্রি আছে। ওটা কোনো নদী, মানে যেহেতু সেটি আস্তে আস্তে পলি পড়ে জমে ওটা একটু পুকুরে পরিণত হয়েছে, মানে এই নদীটির একটা অংশ পুকুর হয়ে গেছে, খাল টাইপের, বড়, বেশ অনেক গভীর। সেখানেতে সবাই অবাক হয়ে গিয়েছে, মানে গেছে, পাশের বাড়ির লোককে বাথরুম উঠেছিল, সেই তখনও আওয়াজ শুনতে পায়, পুকুরের জলের আওয়াজ, কেউ জলে সাঁতার কাটছে বা জলে নামছে এরকম। তখন তারা এত রাত্রি কি সাঁতার কাটবে, তখন বাড়ি থেকে আলো নিয়ে দেখে যে ওই ওয়ানে পড়া বাচ্চা ছেলেটি পুকুরে সাঁতার কাটছে। কতটা ভয়ঙ্কর ভাবো, চিন্তা করার একটা বিষয়। ওয়ানে পড়া একটা ছেলে ওটা একটা দিঘিতে রাত্রিবেলা মাঝরাত্রে পুকুরে নেমে পড়েছে, পুকুরে নেমে সাঁতার কাটছে মানে ভাসছে আর কি, খেলা করছে। সবাই বলছে তুই উঠে আয়, নেমে আয়, কিন্তু এবার কেউ যে পাড়ার লোক যে তাকে গিয়ে নিয়ে আসবে, কেউ নামতে পারছে না পুকুরে। অদৃশ্য একটা মানে টান অনুভব করছে, কেউ নামতে পারছে না। বাবা মাকেও ডেকেছে, বাবা বলছে উঠে তুই কি করছিস ওখানে, পুকুর থেকে তুই সাঁতার, পুকুরে নেই। ছেলেটি কিন্তু বলে পুকুরে না, কি করে জানবে, কি পুকুরে কোনো স্নানই করেনি,
আচ্ছা আচ্ছা। কোনোদিন পুকুরে যাবেনি। এটা তো দেখে মানে আমার ছেলে ডুবে যাবে, মা তো কান্নাকাটি করছে, বসে মাথায় হাত দিয়ে বলছে আমার ছেলে ডুবে যাবে, বাঁচাও কেউ সবাই। আমার ছেলে তো জানে না, জলে নামতে পারে না। এবার 6 বছরে বাঁচাবো, কিন্তু সাঁতার কাটছে ভালো করে, ওকে বাঁচাবো কি নাম মানে বাঁচাতে পারে, আপনি নামতে পারছে না, মানে সবাই চেষ্টা করছে তুই যেন নামতে পারছে না, মানে সবাই তার মুখের দিকে তাকাচ্ছে, দাঁড়িয়ে আছে, এরকম হচ্ছে ঘটনা। কেউ কিছু করতে পারছে না। এবারে মা তো খুব কান্নাকাটি করছে যে কি হবে না হবে, মানে কি করে কি করবো। আস্তে আস্তে এবার ছেলেটিকে জিজ্ঞাসা করছি তুই কি করছিস ওখানে, তুই জলে এখন পুকুরে কেন নেমেছিস ওখানেতে? ছেলেটি ওখান থেকে বলছে মাছ ধরছি, মাছ ধরবো, মাছ লাগবে আমার। আচ্ছা, বলছে মাছ লাগবে, হ্যাঁ আমার বলছে মাছ ধরবো, মাছ লাগবে আমার। হলো ঘন্টাখানেক যাওয়ার পর ছেলেটি নিজে থেকে উঠে চলে এলো। ওটা হাসতে হাসতে, এবার হাসতে হাসতে, তো কোনো বার্তা নেই, হাসতে হাসতে নিজের মনে উঠে চলে এসে ঘরে শুয়ে পড়লো, মানে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছে। সেটা তো চিন্তা হয়ে গেছে না, এবার কি হয়েছে, তো বেরোবে কি করে, মানে ওরা তো রাত্রিবেলা শুতে হবে, আজকে না হয়েছে যদি কালকে ওরকম করে দরজা খুলে বেরিয়ে পড়ে। ওরা কি করলো, পরের দিন মেন গেটটাতে তালা মেরে দিল। আচ্ছা, তালা মেরে দিয়ে শুয়েছে, যাতে বেরোতে না পারে। এইবার ছেলেটি যথারীতি আবার, ওর তো মাঝে মধ্যেই কাণ্ড ঘটতো, ও আবার বাইরে বেরিয়েছে, বেরিয়ে দেখছে তালা দেয়া, দিয়ে এসে ওর মাকে ডাকছে, ওর মাকে ডাকছে নিজে, বাবু কতটা বাড়ি, বলছে কি হয়েছে, বলছে আমি বাইরে পুকুরে নামবো, মাছ ধরতে যাবো। বলছে মাছ ধরতে যাবো না, তুই মাছ ধরবি মানে তুই পুকুরে কোনো নেবি, মাছ ধরতে যাবি? তখন ওই ছেলেটি মনে পড়ে একটা ছেলের মাকে বলছে তুই মাছ ধরতে যেতে দিবি কিনা বল। মাকে তুই তোকারি করছিস? হ্যাঁ, যেতে দিবি কিনা বল, আমাকে ওখানে যেতে হবে, মাছ ধরতে হবে। কত লোক না খেতে পেয়ে থাকবে জানিস, ঠিক আছে বলছে, কত লোক না খেতে পেয়ে থাকবে জানিস, আমাকে মাছ ধরতে যেতে হবে, মাছ দিতে হবে আমাকে সকালের মধ্যে। এবার তো বাবা মা তো অবাক, কি করবে না করবে। এবার ছেলেটি কি করে, ওই মানে চাবিটি ওখানে ওই টিভি যে মানে টিভি যার উপর থাকে আর কি টেবিল, সেখানে সামনে চাবিটি রাখা ছিল। ছেলেটি ওখান থেকে ছুটে দৌড়ে চাবিটি নিয়ে নিজে, আরে বাবা মা তো অবাক হয়ে গেছে ওরকম কথা বলতে দেখে, চাবি ততক্ষণে খুলে ফেলেছে ছেলেটি, কি খুলে বেরিয়ে দৌড়, ওর বাবা মা পেছনে পেছনে দৌড়েছে, ধরতে পারেনি, বেরিয়ে গিয়ে ও পুকুর ছুঁয়ে একভাবে নেমে গেছে আবার। আচ্ছা আচ্ছা, আবার নেমেছে, নামার পর এবার ওকে বলছে উঠে আয়। এবার ওর বাবা সেদিনে পুকুরেও নেমে নামবার চেষ্টা করে, নেমে একটুখানি নামবে, ঘাট থেকে একটুখানি কিছুটা জলের কাছে নেবে। এবার ওর ছেলেটি মানে সে অনেকটা দূরে পর্যন্ত চলে যাচ্ছে, যেটা এমনি সাধারণভাবে অনেকে স্নান করতে গিয়ে পুকুরে পারাপার করে না, পুকুরটা খুব গভীর বলে পাড়ার লোকেরাও যায় না খুব একটা পুকুরে, সামনেই টান টান করে আর কি, খুব একটা দূরে যায় না। সে ছেলে তো অনেক দূরে চলে যাচ্ছে, এরা তো মানে পাগলের মতো অবস্থা। যে বাচ্চার ছেলেটি সাঁতার কোনোদিন কাটেনি, যে ছেলেটি কোনোদিন পুকুরে স্নান করেনি, সে হঠাৎ করে কাল থেকে এরকম পুকুরে নেমে যাচ্ছে, বলছে মাছ ধরবো, মাছ দিতে হবে, এইসব কি হচ্ছে? এইটা হওয়ার জন্য এটা হলো, এইটা হওয়ার পর ও আবার ওই যেমন যথারীতি কিছুক্ষণ থাকার পর উঠে চলে এলো, উঠে আস্তে আস্তে আবার ঢুকে পড়লো। এবার এটা তো সবাই পাড়া রটে গেছে এরকম ভাবে, সবাই বলছে না পুকুরে আকর্ষণ করেছে বা কিছু করেছে বা কিছু হয়েছে, এরকম ব্যাপার হয়েছে। এইবারের বাবা মা যেটা খোঁজ পায়, একজন ওখানে একজন আছে মুসলিম ভদ্রলোক, উনি ওই মানে তান্ত্রিক টাইপের আর কি, মুসলিম তন্ত্র মানে ওদের যেমন হয় আর কি, ফকির টাইপের মানে মৌলবী সাহেব ফকির আর কি যাকে বলে, মসজিদে নয় কিন্তু মুসলিম ভদ্রলোক, উনি এই সমস্ত ঝাড়ফুঁক এসব করতেন। তো ওখান থেকে ওনার কাছে নিয়ে যায়, ওই সাঁকরাইল এলাকাতেই একজন আছে, ওনার কাছে নিয়ে যান। উনি বট গাছের নিচে বসতেন আর কি, একটা বট গাছ ছিল, এই বট গাছের নিচেই ফকির সাহেব বসতেন আর কি। তো ওনাকে বলতো পীর বাবার উপাসক বা যে এরকম নাম বলতো আর কি, সবাই যে যা পারতো। তো ওই লোকের কাছে নিয়ে যায়, তখন বলে একটা কবচ টাইপের মাদুলি টাইপের সেই চৌকো জিনিস হয় না, তাবিজ, তাবিজ ছেলেটাকে পরিয়ে দেয়। ছেলেটি যথারীতি দিনের বেলা নর্মাল, কিন্তু ছেলেটি যে অন্য সময় কোনো বাজে আভাব করছে বা অন্য সময় কিন্তু একমাত্র রাত্রি হলেই ওই ঘটনাগুলো ঘটছিল, আর অন্য সময় একদম যথারীতি সবার সঙ্গে খেলাধুলা করা থেকে শুরু করে, খুব দুরন্ত বাচ্চা ছিল, মানে খেলাধুলা দৌড়াদৌড়ি করা সব করতো। এবারে তাবিজটি পরিয়ে দিয়েছে, পরিয়ে দিয়ে এইবার রাত্রিবেলা, সেই দিন রাত্রিবেলা, সন্ধ্যেবেলা গিয়েছিল ওর কাছে, সেই দিন রাত্রিবেলা ছেলেটি কিন্তু যথারীতি, ওর বাবা বারবার ঘুম ভেঙে যাচ্ছে, দেখছে ছেলে বেরিয়ে যাচ্ছে কিনা, আটকাতে হবে তার আগে। তাই ওই মুসলিম ভদ্রলোক বলে দিয়েছিলেন যে ফকির সাহেব যিনি, যে কে যেন কোনো রকম বেরোতে দেবে না, কিন্তু ওর বাবা মা সেদিন খুব সজাগ ছিল।
এবার তখন ওর বাবা মা দেখছে ওদের ঠিক জানালার পাশ দিয়ে কোনো মানে মহিলা, কোন একজন মহিলা কাঁদতে কাঁদতে মানে ওদের বাড়ির একবার এদিকে যাচ্ছে, হ্যাঁ, পশ্চিম দিকের কোণে যাচ্ছে, আবার এই দিকটা দিয়ে ঘুরে কিছুটা এসে গেটের সামনে পর্যন্ত আসছে। মানে ওদের রুমের দুটো জানালা, ঠিক আছে, মেন গেটের রুমের মেন গেটটা আছে, তার থেকে পাশে একটা জানালা আছে, আবার পশ্চিম দিকের দিকে একটা জানালা আছে। মানে মেন গেটের কাছ থেকে আসছে, ঘুরে এসে আবার এই পশ্চিম দিকের কাছে আসছে কাঁদতে কাঁদতে মহিলা একজন করে। এই ধরনের একটা কান্না হয় না, মানে গোগানি টাইপের কান্না, মহিলা কাঁদলে যেমন হয় একদম এই টাইপের কাঁদতে কাঁদতে ঠিক এদিক দিকে আসছে। ভয়ঙ্কর সিচুয়েশন, মানে আমি তো জাস্ট মানে ঘটনাটা পরে যখন শুনি, ভয়ঙ্কর সিচুয়েশন, এরকম কাঁদতে কাঁদতে আসছে। সেই সময় আমি ভাবো ঘরের পাশ দিয়ে এরকম করছে এই ভদ্রলোক আর ভদ্রমহিলার কি অবস্থা, প্লাস ছেলে এরকম করে, এই মুহূর্তে যদি ছেলে বেরিয়ে চলে যায় কি হবে, মানে ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে ওরা পড়ে। প্রথম দিন গেল, ছেলেটি তাবিজ পড়ার কারণে ঘুম ভাঙেনি ছেলেটি, কিন্তু সেই দিন। দ্বিতীয় দিন আবার রাত্রিবেলা ওদের ঘুম ভেঙেছে, আবার সেই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙেছে, আবার ওই জানলার পাশ দিয়ে ভদ্রমহিলা ঘুরে বেড়াচ্ছে এরকম করে। কিন্তু কি তারপর দিন সকালে অনেককে জিজ্ঞাসা করেছে, আচ্ছা রাত্রিবেলা এখানে কারো কি আসলে কি হয় এলাকায়, মানে অনেকটা মদরদ খেয়ে তার হাজবেন্ড মারধর করে বা এরকম ওই এলাকায় হতো আর কি, সেরকমই জায়গাটা ছিল আর কি, একটু শিক্ষার হার কম বা এরকম কয়েকজন মানুষ ছিলেন যারা ওই মদরদ খেয়েছে রাত্রিবেলা নেশাবান করে তাদের বউদের মারতো আর কি, বাড়ি থেকে বার করে দিত বা অত্যাচার করতো, এরকম করতো। ও তো ওরা ভেবেছে এরকম, কেউ তো জিজ্ঞাসা করেছে কালকে কি কারোর বাড়িতে এরকম হয়েছে, তো এরকম দুজন ছিল যারা এরকম করতো, দুটো মাতার আর কি, তার বউদের মারধর করতো আর বার করে দিত, যে ওদের এরকম বাড়িতে কালকে কি মারধর করেছে ওদের বউকে নাকি এরকম, মানে না তো কালকে তো কিছু হয়নি কোনো। তখন এই ভদ্রমহিলা একটু ভয় পেয়ে যায় কলতলা, যে এইরকম তাহলে কি হয়নি, কে ওই ভদ্রমহিলা, মানে যে মহিলাটি তাহলে কে, খুব ভয় পেয়ে যায়। তারপরের দিন রাত্রিবেলা আবার হয়, আবার এরকম তিন দিন হচ্ছে এরকম, আবার হয়। সেই দিন কিন্তু ওই একবার দুবারই রাউন্ড মেরেছে, মেরে আর কিছু হয়নি, চলে গেছে। এইবার এই ছেলেটি ওই মানে পরের দিন ভোরবেলা উঠে পড়েছে, ঘুম থেকে উঠে যথারীতি ব্রাশ টাশ করেছে, সকালবেলা ওর বাবা ওকে পড়তে দিতে গেছে, সকালবেলা হয়ে গেছে, পড়তে দিতে গেছে, পড়তে দিয়ে এবার বাড়ি ফিরে এসে দেখছি ওর গলায় ওই তাবিজটা নেই। পরে বাড়ি এসে সকালবেলা ছেলেটি পরে এসে দেখছি যে ছেলেটির গলায় তাবিজটা নেই। এটা আমি বলছি 2001-2 বা 2-3 এরকম সাল হতে পারে, বুঝতে পারছি, মানে যেটা প্রোটেকশনের জন্য দিয়েছিল সেটা নেই। এবার ওকে বলছে তুই কি করে ফেলেছিস, বলছে আমি ছুটে ছুটে যাচ্ছিলাম, খুলে পড়ে গেছে। কোথায় খুলে পড়েছে দেখবে, দেখাবি চ, বলো ওই মানে ওর বাড়ি থেকে টিউশন পড়তে যেতে যে রাস্তাটা, সেইখান থেকে পুরো দেখতে দেখতে গেছে ওর বাবা, কোথাও কোনো পায়নি সেই তাবিজটা। এবং তাবিজটা যে সুতোতে বাঁধা ছিল সেই সুতোটির গলায় আছে, তাবিজটা কেটে পড়ে গেছে। ঠিক আছে, এবার ছেলেটি এমনি দুরন্ত ছিল, একটু দৌড়াদৌড়ি করতে বাবা হয় নর্মাল কেটে পড়ে গেছে কোনো রকম ভাবে, তাহলে ওই তান্ত্রিক মানে ওই যে মুসলিম ভদ্রলোকের কাছে আবার যাবো করে দেবে। তো ভদ্রলোকের কাছে বিকেলবেলার বাবা সাইকেল নিয়ে গেছে, কাছ থেকে ফিরে সাইকেল নিয়ে গেছে, ভদ্রলোক নেই, ছিল না বাড়িতে, বলেছে এখানে নেই, এক জায়গায় গেছে, আমার রিলেটিভের বাড়ি গেছেন, কালকে ফিরবেন বিকেলবেলা, আপনি কালকে আসবে। তখনই ওর চিন্তা হয়ে গেছে যে আমি আজকে রাত্রিরে কি করে কাটাবো, এরকম ঘটনা ঘটেছে, আজ রাত্রিরে কি করে কাটাবো। তখন ফিরে আসি, ওর স্ত্রীকে এসে বলে যে এরকম হয়েছে, উনি তো নেই, কালকে রিলেটিভের বাড়িতে থেকে ফিরবে, তো আজকে আমাদেরকে ছেলেকে পাহারা দিয়ে থাকতে হবে, জেগে থাকতে হবে। তো রাত্রি হয়ে গেছে, ছেলেটি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর এবার ওর বাবা মা যথারীতি জেগে আছে, মানে তন্দ্রাচ্ছন্ন ভাব কিন্তু জেগে আছে, আবার সেই কান্নার আওয়াজ শুরু হয়েছে। এইবার কান্নার আওয়াজটা হচ্ছে দোরগোড়া, আর ঘুরছে না কিন্তু, দোরগোড়াতে একভাবে যেন কেউ বসে কান্নাকাটি করছে, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, কান্নাকাটি করছে। এবার ওই তখন শুনে আস্তে আস্তে সাহস করে ভদ্রলোক বেরিয়েছেন বাইরেটাতে, দোরগোড়ার বাইরে, মানে দরজাটা বন্ধ, ওপারে হয়ে এরকম কাঁদছে আর এরা ভেতরে দাঁড়িয়ে আছে, দুই চুপচাপ দাঁড়িয়ে আছে। এখে থেকে কান্নাটা কিছুক্ষণ পর খুব বাড়তে থাকে, মানে মানে অঝরে কান্না যাকে বলে, অঝরে কান্না। তখন হঠাৎ করে এরা চমকে যায়, বাইরে থেকে ওই মানে যে কাঁদছিল একদম খনা খনা গলায়, মহিলার গলায় কাঁদতে কাঁদতে বলছে ওকে আমাকে দাও না গো, ওকে আমাকে দাও না গো, ঠিক এরকম বলছে ওকে আমাকে দাও না গো। আচ্ছা আচ্ছা, ওকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে, আমাকে আমার দাও না গো, আমার ছেলেকে আমি নিতে পারি না, ওকে আমার দাও না গো। মারাত্মক ব্যাপার। তারপর মারাত্মক ব্যাপার, মানে ওকে আমার দাও না গো, ঠিক এরকম বলতে।
এরা তো মানে ভয়ে মা কেঁদে ফেলেছে, ওকে দাও না, ওরা কে ডাকছে, বাইরের মহিলা এসে বাচ্চাকে চাইছে। এইবার বলাও কি, ছেলেটা উঠে পড়া কি, মানে তুমি সিচুয়েশনটা একবার জাস্ট ভাবো একবার, বাইরে রকমভাবে কেউ এসে এরকম কেঁদে কেঁদে চাইছে, প্লাস এই ছেলেটি ঘুম ভেঙে উঠে গেছে। এবং যখনই ঘুম ভেঙে উঠে মা মা করে ডাকছে, মা মা করে ডাকছে ছেলেটি, তখন বাইরে থেকে যে ওই ভদ্রমহিলার কণ্ঠস্বরটি, সে বলছে ওই তো উঠে পড়েছে, ওকে দাও না একটু দেখি, ওকে দাও না একটু দেখি। ভাবো একবার, এই ভাবছে সাংঘাতিক একটা সিচুয়েশন। ডেফিনেটলি ভাই, মা বাবার উপর দিয়ে কি যাচ্ছে সেটা ভাবছে। উফ, মানে এবং ওরা একা তো না, আর তো কেউ নেই সাপোর্টে সেই সময়, ভাড়া এসছে তখন, আর পাড়ার লোককে কোথা থেকে কে ডাকবে, কাকে ডাকবে। তখন এর বাবা তখন সাহস করে, ওর বাবা যে বলে তোমায় কেন দেবো, আমার ছেলে বলছে আমি এখানে থাকি, আমার ছেলেকে নিতে পারি না, আমার ছেলে তোমাকে একটু দাও না, তোমাদের ছেলেটাকে একটু দাও না। তো এরকম ঘটনা হয়, হওয়ার পর বলছে না আমার ছেলেকে তোমার ছেলেকে পুকুরে নেমে যাচ্ছে, আমার ছেলে এরকম ভাবে বলছে ওর কিছু হবে না, আমি তো আছি, ওর কিছু হবে না গো, আমি তো আছি, ওকে দাও না, আমি দেখবো। সেই এক কথা বলে যাচ্ছে, কাঁদছে। বলতে বলতে এরা বেগতিক বুঝে এবার ঘরের দরজাটাও বন্ধ করে দেয়, ভেতরে ঢুকে পড়েছে। আস্তে 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 কান্নাটার আওয়াজটা আস্তে 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 বন্ধ হয়ে যায়, সেই দিনের মতো বন্ধ হয়ে যায়। এইবার পরের দিন ওদের রিলেটিভ আছে, এরকম ফোন করে কথাবার্তা হয়, তখন বলে এরকম দেখো না, এরকম আমার ছেলে এরকম করছে, এরকম হচ্ছে, একজন এসে বাইরে এরকম হচ্ছে, কি করবো আমি কিছু বুঝতে পারছি না, হ্যাঁ কি করবো। তখন একজন তান্ত্রিক আছেন, তিনি আসবেন বলেছেন সেই বিকালবেলা, তারপর ওনাকে যেতে হবে ওই মুসলিম ওনার কাছে, কি করবো। তখন এই যে আমি বললাম আমাদের এই গ্রামেই থাকে, এদের সঙ্গে কথা বলছিল, তখন ওরা বলে তোমরা তাহলে এক্ষুনি আমাদের এখানে নিয়ে চলে এসো, এখানে আমাদের এই সবুজকালী মায়ের মন্দির আছে, এখানে বাবা আছেন, হ্যাঁ এখানে আমাদের বংশ পরম্পরার ব্যাপার, এখানে নিয়ে এসো। আচ্ছা, বলতে চাই নাকি এরকম, ওরা তখন বলে যে এরকম ভালো কাজ হয়, মানে ভালো এরকম এইসব কিছু হয়, বলছে তুমি নিয়ে এসো না, আমাদের তো গ্রামের, আমরা তো দেখেছি, তুমি নিয়ে এসো। বলে ওরা ওখান থেকে সাঁকরাইল থেকে ওরা বেরিয়ে পড়ে 10টা-11টা নাগাদ, ওখান থেকে দুপুরের মধ্যে এখানে পৌঁছে যায় ওরা। ঠিক আছে, পৌঁছে যাওয়ার আগে, মানে পৌঁছানোর আগেই ওদের গ্রাম থেকে, মানে আমাদের গ্রামের যে ভদ্রলোক, ভদ্র মহিলা বাড়ি, ও আছে বাবার কাছে এখানে। বাবা তখন পূজা করছিলেন, বাবার সমাজে এরকম আমার আসবে, আমার একজন মানে রিলেটিভ আছে, সে আসবে, মানে ভদ্র মহিলার আর কি দিদি, মানে এই বাড়িটা রিলেটিভ যে বলছি, ভদ্র মহিলার ওই যে বাচ্চাটির সঙ্গে হচ্ছে তার মাসির বাড়ি এখানে, হিসেব মতো ধরতে গেলে তার মাসি এখানে আসে বাবার কাছে এসে, এরকম আমার বোনের ছেলেকে নিয়ে আসবে, একটু সমস্যা হয়েছে, কখন আসবে, একটু খুব দরকার, তাড়াতাড়ি। বাবা তখন বলে নিয়ে এসো বল, জিজ্ঞেস করলে কখন আসবে, বলো ওরা এসেই গেছে কাছাকাছি, ওরা ডানকুনির কাছাকাছি চলে এসেছে, তো বলো তাহলে তুমি নিয়ে এসো এখানে, আমি তাহলে পুজোর কাপড় পরেই আছি, পূজার আসনেই থাকবো আর কি, বাবা বললেন। আচ্ছা আচ্ছা, বলেছিলেন। তো ওরা এসেই কিন্তু ওরা বাড়িতে ঢোকেনি, সোজা আমাদের বাড়িতে বাচ্চাটিকে নিয়ে আসছে। এবং বলা ভালো, ছেলেটির যা বয়স, আমার বয়স তখন প্রায় সেম। আচ্ছা, তখন আমি ওরকমই বয়সী হবো আর কি সেই সময়, বাবা বলে নাকি তখন আমার বয়স ওইরকমই হবে, 1 to 8 পড়ি। এইবার ওই বাচ্চাটিকে, হ্যাঁ পিঠোপিঠি, তো ওই ছেলেটিকে নিয়ে আসে আমাদের বাড়িতে। বাবা তখন দেখে, ওকে ভালো করে দেখার পর তখন ঘটনা বাবা জিজ্ঞেস করে যে কি হয়েছে আমাকে খুলে বলো। তখন এই পুরো ঘটনা বলে যে এরকম মহিলা এরকম কাঁদতে কাঁদতে এরকম জিনিস হয়, বা এই ধরনের ক্রিয়া হয়, বা এই ধরনের কিছু হয়। আর ঘটনাচক্রে তার পরদিনই ত্রয়োদশী তিথি ছিল, যেদিন এসেছে ত্রয়োদশী তিথি ছিল। বাবা বললেন যে এর জন্য একটা শুভ কর্ম আমি করবো, আমাদের এই মন্দিরে করবো, দেখা যাক কতটা কি করা যায়, এর মধ্যে যে পজিটিভ পাওয়ারটাকে বাড়ানো যায়, মায়ের আশীর্বাদ যদি এর উপর থ্রো করা যায়, যদি কিছু ঠিক হয় আমি এখান থেকে কিছু করবো, চেষ্টা করবো কালকে, তোমরা থেকে যাওয়া আজকের দিনটা, ওখানে এখন যেতে হবে না। এইবার ওখান থেকে ওরা তো এখান থেকে আমাদের বাড়ি থেকে শুনে পরের দিনে বাবা ক্রিয়া করবেন, বললেন না কোনো হোম যজ্ঞ হবে না। আচ্ছা, বাবা বললেন যে কোনো হোম যজ্ঞ হবে না, আমি তন্ত্রের বিশেষ ক্রিয়া করবো। ঠিক আছে, বিশেষ ক্রিয়া করবো, কোনো হোম যজ্ঞ নয়। বলো ঠিক আছে, তাহলে কটার মধ্যে আসতে হবে? বাবা বললো যে তোমরা আজকে নয়, কালকে ত্রয়োদশী মানে ওই তিথি অনুযায়ী বাবা ওদেরকে সন্ধ্যেবার সময় আসতে বল। তখন বাবা করে ভয় পেয়েছে, বাবার কিছু হবে না তো এখানে এই সময়? বলছে না, এখানে কিচ্ছু হবে না। আর বাবা ওকে আমাদের মায়ের আশীর্বাদ দিয়ে ফুল বা যে কোনো কিছু জিনিস জপ টপ করে দিল, বললো এখানে আর তোমাদেরকে কিছু করতে পারবে না বা কিছু হবে না। তো ওরা মাসির বাড়ি ফিরে যায়, মানে বাচ্চারা মাসির বাড়িতে চলে যায়, ওরা গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেয়। এবার সন্ধ্যেবেলায় ওরা আবার হঠাৎ করে আমাদের বাড়িতে
সন্ধ্যের সময়, ওই সন্ধ্যের বলতে একটু সন্ধ্যের পর পর, মানে 8টা-9টা এরকম সময় আমাদের তখন শীতল আরতি হয়ে গেছে বাড়িতে। এবার আমাদের সন্ধ্যের সময় মন্দিরে মানুষজন থাকে, আসে আর কি, পাশের গ্রামের মানুষজন আসে, অনেকে আসে, বাবাকে যারা খুব পছন্দ করে এসে এই তন্ত্রের কথা বা এই সমস্ত বিভিন্ন রকম কথা শুনতে আসে। সন্ধ্যেবেলা খুব জাঁকজমক হয়, মানে বাড়িতে অনেকজন আছে, গান বাজনা হয়, এরকম মন্দিরে হয়, এরকম সবাই আছে। তো সবাই আছে, অনেক মানুষজনই আছে। তো বাবা সবার সঙ্গে কথা বলছেন, আর ওরা এসছেন দৌড়ে দৌড়ে প্রায় 8টা-9টা এরকম। বলছে এরকম একটা খবর হয়েছে, একটু সেটা জানানোর জন্য। বাবা বললো কি হয়েছে, ছেলেটি কি আবার কিছু করছে? বলো না, ছেলে তো ঠিক আছে, শুধু খেলা করছে, ওসব কোনো ব্যাপারই নয়, এখানে তো কিছুই বুঝতে পারিনি। বলছে ওখান থেকে আর পাশের বাড়ির একজন ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। বললো ওখান থেকে পাশের বাড়ি একজন ফোন করে বলছে তোমাদের বাড়ির মধ্যে কে আছে, কাঁদছে ভেতরে। মানে ভাবো একবার, বলছে বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে থেকে কে একজন কাঁদছে, তোমার বউকে কি রেখে গেছো নাকি কেউ আছে বাড়িতে, তোমরা কোথায়? মানে বাড়ি বাইরে শব্দটা আসছে? হ্যাঁ, বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসছে। এবার কেউ ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আর কি, সে শুনেছে ভেতর থেকে একজন কাঁদছে, বাইরে থেকে কত তালা দেয়া। যা ওরা ভাড়াটিয়া, সন্দেহ হয়েছে যে কিছু তো হতেই পারে, যে আশেপাশে 2-4 জন বেরিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি সত্যি তো কাঁদছে। এবং ওইখানে পাড়ার লোক শুনছে 2-4 জন, মানে ওই বাড়ির আশেপাশে, যে ভেতর থেকে একজন কাঁদছে, কোনো মহিলার কণ্ঠস্বর। একাধিক মানুষ ব্যাপারটা প্রত্যক্ষ শুনেছে এবং জানে, একদম প্রত্যক্ষ করছে। এইবার সেখানে ওরা ফোন করে দেখে বলে এরকম হচ্ছে। বাবা তখন কিছু বলেনি। এবার বলে তো আচ্ছা তুমি ওখানে কোনো হিস্ট্রি জানো, ওখানে ওই পুকুরের বা ওই গ্রামের বা ওই আশেপাশে, বা তোমরা যে বাড়িটিতে ভাড়া গেছো এই বাড়ির কোনো ঘটনা কিছু জানো? তখন ওই ছেলেটির বাবা বলেন না তো সেরকম জানি না, আমরা তো ওই মানে আমার ছেলেটি হয়েছে তার আগে গেছি, আমরা তখন 6-7 বছর এখানে আছি, এর আগে তো বাড়িতে অন্য লোক ভাড়া থাকতো, সেই অর্থে খুব একটা কিছু জানি না। আর অতটাও পরিচিত 6-7 বছরে খুব একটাও কিছু হয়নি, পাশাপাশি আর 2-4টে বাড়ি আছে, তাদের সঙ্গেই একটু কথোপকথন হয় আর কি, কথা হয়। খুব একটা আমি এলাকার সম্বন্ধে অতটাও জানি না আর কি, খুব একটা আমি কাজ থেকে আসি যাই এটুকু, কিছু জানে না। বলছি তুমি একটু খোঁজ নাও তো। বাবা তখন ওকে বলে তুমি একটু খোঁজ নাও তো, কিছু হিস্ট্রি আছে কিনা। তখন ওই ভদ্রলোক বলে ঠিক আছে, আমি তখন খোঁজ খবর নিয়ে দেখি। তখন পরের দিন ওই ত্রয়োদশী তিথি রাত্রিবেলা এখানে ক্রিয়া হয়, কাজ টাজ করা হয়। বাবা ওই হোম বিহীন ভাবে যে কাজ করার, যে তন্ত্রের কাজ করেন, কাজ করার পর সেই দিনে বাবা তখন খুবই, আমাদের গ্রামের একটি শ্মশান আছে, যেটি সুরের শ্মশান, যেটি আমি যারা ওই সবুজখালীর মায়ের যে এপিসোডটি শুনেছিল সেখানে আমি উল্লেখ করেছিলাম, আমার দাদু যেখানে সিদ্ধি লাভ করেছিল আর কি, যে শ্মশানে, আমাদের গ্রামের শ্মশান, গ্রামের মাঝখানে, লোকালিটি নেই এখনো, সেই অবস্থায় আছে, ভয়ঙ্কর শ্মশান। সেখানে বাবা একা রাত্রিবেলা মাঝে মধ্যে শ্মশান বিশেষ তিথিতে শ্মশান ক্রিয়া করতেছিলেন। এবং যেহেতু ত্রয়োদশী তিথি ছিল, বাবা সেদিন ওই শ্মশানে ক্রিয়া করতে যাবেন বলে ঠিক ছিল। এবং ওটাকে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে শ্মশান জাগানো বলা হতো আর কি, যাকে বলে আর কি শ্মশান জাগাতে যাবে, এরকম একটা বলতো সবাই, যে আজকে বাবা শ্মশান জাগাতে যাবে, ওখানে কাউকে নিয়ে যাবে না, আজকে একা যাবে। সেরকম সবাই জানে যে বাবা যাবে। তো বাবা এখানে ক্রিয়াটি সম্পূর্ণ করে বলো ঠিক আছে আমি ওখানে শ্মশান এতে ক্রিয়া করবো, ওর জন্য আমি দেখবো কি করা যায়, তোমরা বাড়ি চলে যাবে। বলো ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। এইবার চলে গেছে ওরা, যতদিন চলে গেছে, চলে গিয়ে এখানে পরের দিনও ছিল বাবা ওখান থেকে রাত্রিবেলা তন্ত্রের সব কাজ করে। ভোরবেলা আমি দেখি ছোটবেলায় বাবা আসতেন ফিরে, বা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে যেতেন, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, শোল মাছ পোড়া, এই সমস্ত বাড়ি থেকে করে করে নিয়ে যেতেন। সন্দেশ, তারপরে তোমার ওই যেটাকে বলে গুজিয়া, যে মিষ্টিটা, হ্যাঁ এই সমস্ত নিয়ে যেতেন, কারণ এসব সব নিয়ে যেতেন বাবা। অনেক সময় 2-1 জন যেত, আর বেশিরভাগ সময় বাবা একাও যেত অনেক সময়। যেখানে তোমাকে মানে আমি তোমায় বলছি যে বাবা একা যেত, ওখানে আমি একা দিনের বেলা যেতে আমার ভয় করবে। আচ্ছা আচ্ছা। যে কোনো সাধারণ মানুষের ওখানে একা যেতে দিনের বেলা তো ভয় করবে। সেখানে দাদু যেত, দাদু ওই একা যেত, কোনো সময় বাবাকে নিয়ে যেত। তারপরে বাবাও ওই যেহেতু ছোটবেলায় দাদুর সঙ্গে সঙ্গে যেত, সেই অর্থে বাবাও ওরকম যেত আর কি। তো ওরকম রাত্রি ভোরবেলা মিটে যায়। পরদিন সকালবেলা হয়। পরদিন সকালবেলা এখানেতে আমাদের এই গ্রামের যে ওই মাসির বাড়িটা আছে, মাসির বাড়ির সংলগ্ন ওখানে অনেকগুলো পুকুর আছে, যেখানে অনেক বড় মাছ চাষ হয়। মানে আমাদের এলাকায় ভালো পুকুর বলতে ওদের ওই মাসির বাড়ির ওইখানেই আছে। আমাদের এলাকার পুকুর ওখানেই ভালো আছে, আমরা জানি ওখানে ভালো পুকুর আছে। এবার যথারীতি এখানে আমাদের এখানে পুকুরে স্নান করে, আমাদের তো গ্রাম একদম এখানটা, তো পুকুরে স্নান করে সবাই। তো ওরা এসে সবাই পুকুরে স্নান করছে, ছেলেটিও পুকুরে নেমেছে, আবার নেবে বলছে আমি মাছ ধরবো। আর কিছুতে উঠতে চাইছে না, কেউ ওকে তুলতে পারছে না।
কিছুতেই আসবে না, এবার রোদ্দুর খাঁচা করছে, রোদ্দুর বলছে কিছুতেই উঠবো না পুকুর থেকে, মানে একটা বাজে সিচুয়েশন। সবাই হাসাহাসি করছে, বলছে পুকুর থেকে উঠবো না, বাচ্চা ছেলেটা কেমন ভাসছে, বাচ্চা ছেলেটা কেমন সাঁতার কাটছে, সবাই দেখছে। তখন তার মোবাইল আনন্দ পেয়েছে, তখন তার মোবাইল নিজে ভিডিও করবে, দেখছে বাচ্চা ছেলেটা কি সুন্দর সাঁতার কাটছে, দেখো কি সুন্দর লাগছে। এর বাবা মা তো জানে যেমন কি হচ্ছে, এর বাবা মা তখন বলছে যা যা এখানে নিয়ে এলাম, এখানেও এরকম করছে। তখন বাচ্চাটাকে জাগমা করে আবার কিছুক্ষণ পর উঠে পড়ে, খাওয়া দাওয়া করে নর্মাল আবার। এইবার বাবা যে খোঁজ নিতে বলেছে যে ওখানে কিছু ঘটনা কিছু আছে কিনা। এই ছেলেটির তখন ওখানে মানে ভদ্রলোকের মানে ভদ্রলোক তখন ওখানে ফোন করে, আচ্ছা তুমি বলো তো ওখানে কিছু ঘটনা এরকম ঘটেছিল, এরকম কিছু আছে? তখন একজন যাকে ফোন করেছিল, মানে যার থেকে বাড়িতে কিনেছিল তাকে ফোন করেছিল, ও বলছে না এরকম তো কিছু হয়নি, এরকম কিছু না, এরকম কিছু হয়নি, এরকম মানে এটা বলা না বলা আর কি দেখালো আর কি। তো তারপরে বাবা সন্ধ্যেবেলায় বাবার কাছে এলো, বাবাকে বললো যে বাবা তো আবার এরকম হয়েছে, তো আবার কি করবো, আবার পুকুরে নেমে বলছে মাছ ধরবো এরকম ভাবে। তখন বাবা ওদেরকে সঙ্গে আমাদের এখানকার একটি প্রতিকার দেন আর কি, বলে এটা তুমি নিয়ে গিয়ে তোমাদের বাড়ির ঈশান কোণের মাটিতে এটি পুঁতে দেবে, ঈশান কোণের মাটিতে পুঁতে দেবে। আর আমি অভয় দিচ্ছি বা আমি বলছি যে আর কিছু হবে না, তোমাদের আর কিছু খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এর একটা সলিউশন দরকার। হ্যাঁ, এর একটা সলিউশন দরকার, তার জন্য আমাকে হয়তো একবার যেতে হতে পারে বলেছিলেন। বাবা এখন আর খুব একটা স্পটে যায় না, কোথাও যান না আর কি, কিন্তু ওই তখন তো খুবই যেতেন আর কি, তখন তো বয়স অল্প ছিল, খুবই যেতেন। বাবা তখন বললেন যে আমাকে হয়তো স্পটে যেতে হতে পারে তোমাদের ওখানে। বললো ঠিক আছে বাবা, আপনি তাহলে কবে যাবেন বলুন। বাবা তখন বললো নেক্সট অমাবস্যা মিটলে আমি তারপর যাবো, তোমাদেরকে এখন কটা দিন তোমায় চালাতে হবে এইভাবে। ওরা বাড়ি ফিরে যায়, বাড়ি ফিরে যাওয়ার পর আর কোনো রকম কিন্তু বাড়ির ক্ষেত্রে ওই মহিলা কাঁদা বা আর কিছু হয়নি। এবার ওরা যেতেই 2-3 দিন পর গেছে, যেতেই 2-4 জন বাড়ির পাশের যারা ছিল, যারা ফোন করেছিল যে এরকম বাড়ির মধ্যে এরকম কেউ কাঁদছিল, ওরা সব বেরিয়েছে বলছে তোমাদের বাড়ি দেখতে বলছে চলো ঢুকবে, চলো কেউ কাঁদছিল কিনা ভুল শুনেছো, তোমরা কি শুনেছো। ওরা দর তালা করে ঢুকেছে, বাড়িতে কেউ কিচ্ছু নেই, পরিষ্কার বাড়ি যেমন রেখে গেছে তেমন। তখন এরাও তখন যারা পাশের বাড়ি শুনেছিল তারাও ভয় পেতে লাগলো যে কিছু তো একটা এই বাড়ির মধ্যে আছে, কারণ এতদিন তো প্রকাশ পায়নি ব্যাপারটা। এইবার ও কি করলো, ওই দিন ওরা ওখানে পৌঁছে যাওয়ার পর একটু সন্ধে হতে, মানে যেহেতু যদি কেউ দেখতে পাই ঈশান করে পৌঁছছে তাহলে তো ওদের সন্দেহ আরো হয়ে যাবে যে না ভূত প্রেত কিছু ব্যাপার আছে, আর এরা ওই সমস্ত ক্রিয়াদি করছে ওই সময়ের জন্য। সেই জন্য বাবা কি করলো, লুকিয়েই ওই ঈশান কোণেতে খুঁড়ে এক কোণই যেটাকে বলে হাতের মানে আঙুল থেকে কোণই পর্যন্ত বাবা নির্দেশ দিয়েছিল ওই ততটা গর্ত করবে, গর্ত করে ওখান থেকে 3টে মানে চিমটি করে মাটি তুলবে 3বার, 1বার 2বার 3বার মাটি তুলে যে জিনিসটি দিয়েছে তার সঙ্গে মেশাবে, মিশিয়ে ওই পুরো জিনিসটি ওই গর্তে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেবে। এটা করতে বলেছি, তো মাটি চাপা দিয়ে দেওয়ার পর আর কিছু হয়নি। তো অমাবস্যা চলে গেল, ছেলেটি কিন্তু আর কিছু করেনি ওখানে যাওয়ার পরেও, আর কোনো কান্নার আওয়াজও নেই, কিচ্ছু নেই। বাবা তখন ওরা তখন মানে জানালো এরকম ভাবে ফোনেতে, তখন ওই সেই ল্যান্ড ফোন ছিল, পিপিও থেকে ফোন আসতো, ওই মানে এসটিডি বুথ হতো না, সেই কাঁচের ঘর দিয়া, তখন আমাদের দিকে ওরকম কাঁচের ঘর থাকতো, ঘরের দোকান থাকতো, কোনো দোকানেতে তারা এরকম এসটিডি টেলিফোন বুথ, সেখান থেকে ফোনে কথা বলতে হতো, টেলিফোনে ফোন আসতো, ল্যান্ডলাইন। তো এরকম ওখান থেকে ফোনে কথাবার্তা হওয়ার পর ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতে এসেছে যে কবে যাবেন। বাবা আমার বোন এরকম জিজ্ঞাসা করছে, বোন এবং বোনের হাসবেন্ড, আপনি কবে যাবেন? তখন বাবা একটা দেয় যে আমি অমুক দিনে যাবো ওখানে। বলে আমার উলুবেরিয়ায় ওখানে একটি কাজ আছে, বাবা শিষ্য বাড়ি আছে 58 গেট, বললো 58 গেট যেখানে সবাই বেড়াতে যায়, তো 58 গেট থেকে ওখানে বেলতলা বাড়ির একটা জায়গা আছে, ওখানে বাবা শিষ্য বাড়ি আছে। তো বাবা ওই শিষ্য বাড়িতে ওখানে একটি পুজো থাকে, বাৎসরিক পুজো থাকে, বাবা ওটা করবেন, করে ওখান থেকে তোমাদের বাড়ি থেকে যাবে, দিয়ে বাবা ফিরে আসবে। তো বাবা ওখানে পৌঁছানোর পর কথাবার্তা সমস্যাকে বলে সব ঘুরে দেখেন, যে এরকম বাড়ি পুকুর টুকুরগুলো সব ঘুরে দেখেন। ঘুরে দেখো আচ্ছা তুমি কাদের থেকে, বাবা জিজ্ঞাসা তুমি কাদের থেকে জায়গাটি কিনেছিলে, ওকে জিজ্ঞাসা করে যে তুমি কার থেকে কিনেছিলে জায়গাটি। তখন ওই এটি বলে যে লোকটি বলে যে এরকম পাশের পাড়াতেই থাকে ভদ্রলোক, ওদেরই জায়গা ছিল, ওরা ওখানে নতুন বাড়ি করেছে, এই বাড়িটি ভাড়া দেয়, আমার আগেও 2-1 জন ভাড়া ছিল, তারপরে আর আমরা এসেছি আর কি। বললো তারা কতদিন ছিল ওখানে এই বাড়িতে ভাড়া? বললো সেটা তো বলতে পারবো না, তাহলে ওকে ফোন করতে হবে। তো ওই ভদ্রলোককে ফোন করেছে, অনেকদিন ছিল, বলছে ওরা তো অনেক বছর ছিল, ওরা সব অনেক দিন ভাড়া ছিল, তারপর ওদের অসুবিধার জন্য চলে গেছে। ভদ্রলোক উড়িয়ে দেয়,
এর পাশের বাড়ির একজন মহিলা সে এসেছিল, তাকে জিজ্ঞেস করছে আচ্ছা এর আগে কবে বিয়ে হয়, কতদিন ছিল এর পাশের বাড়ি ভদ্রলোক যারা ভাড়া ছিল। আচ্ছা। তখন ও বলে বেশি দিন নয়, মানে ওই 1 মাস 1.5 মাস 3 মাস কেউ 1 বছর এর মধ্যেই যা ভাড়া উঠে বলে চলে গেছে ভাড়াটিয়ারা। তখন বাবা চুপ করে বলছে এটা বুঝলাম, তোমার বাড়িতে এখানে একটা ক্রিয়া করবো, তোমার বাড়িতে একটু প্রবলেম তৈরি হয়েছে, আকর্ষিত হচ্ছে, হ্যাঁ তোমার বাড়িতে আমি ক্রিয়া করবো, আমি ডেট ফিরে গিয়ে তোমার ডেট জানিয়ে দেবো। তো বাবা ওখান থেকে দেখে শুনে চলে আসে। এইবার এইখানটা এবার বাবা ওখানে যান, ওখানে যাওয়ার পর বাবার সঙ্গে আরো যেদিনকে ক্রিয়া হবে কথা চলে যাচ্ছে একদম ডিরেক্ট, যেদিনকে ক্রিয়া হবে আর কি সেই দিন বাবা ওখানে ক্রিয়া করছে, তো গেছেন বাবার সঙ্গে, বাবার একজন শিষ্য গেছেন, হ্যাঁ, এবং ওই উলবেড়িয়া যে বাবার শিষ্য বাড়ি বলছিলাম ওই যেহেতু কাছাকাছি সাংগ্রাইল উলবেড়িয়া ওই লাইনে, তো ওদিকে তো ও চলেছে যে বাবা আসছেন সাংগ্রাইল, তো আমিও যাই বলে ওখান থেকেও চলে গেছে। এই ভদ্রলোক আছে, বাবার সঙ্গে 2 জন আছে, তো বাবা গেছেন এবং বাবা গিয়ে তন্ত্রের সমস্ত কিছু যজ্ঞ এবং যজ্ঞ করবেন ওখানে বলেছেন। আগে ঘট স্থাপন করে পূজা পাঠ শুরু হয়েছে, শুরু হওয়ার পর পূজা চলছে, তারপরে চক্রানুষ্ঠান হয়েছে, চক্র হলো, তারপরে হোম রেডি হবে, হোম কাজ করা হবে, বাচ্চা ছেলেটিকে বসানো হয়েছে পাশে, বাচ্চা ছেলেটিও বসে আছে, সবাই বসে আছে ওদের বাড়ির, ওর বাবা মা এবং এখান থেকে যারা ওর মাসি এবং মেসোমশাই ওরাও গিয়েছিল, যেদিনকে পুজো হবে বাবা বলেছিল তোমরাও যাবে ওখানে, কিছু আয়োজন তো লাগে, সেই আয়োজনগুলো করতে তোমাদের সুবিধা, ভোগের ব্যাপার আছে, আয়োজন করতে সুবিধা হবে, তোমরা ওখানে গিয়ে থাকবে। এর মাসি মেসো ওখানে আছে, অর্থাৎ বাচ্চা ছেলেটির মাসি মেসো, বাবা মা এবং আমার বাবার সঙ্গে আরো বাবার 2 জন শিষ্য। চক্র মিটে গেছে, চক্রের সময় যে ভোগ আয়োজন করতে হয়, শিবা ভোগ দেওয়া বা ষষ্ঠ চণ্ডালিনী ভোগ দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট, সমস্ত ক্রিয়াদি চলছে। সমস্ত ক্রিয়াদি হয়ে যাওয়ার পর যজ্ঞ সম্পূর্ণ, মানে যজ্ঞ শুরু হবে। যজ্ঞ শুরু হতে হতে বাবা, আমরা আমাদের যে প্রসেস অনুযায়ী এর আগের ঘটনাগুলোকে তুমি বলেছি, যজ্ঞের মাধ্যমেই বাবা মানে কিছু বুঝতে পারেন বা কিছু ক্রিয়া করে, মাঝখানে বলেন, কিছু বলেন আর কাউকে থামিয়ে, তখন বাবা একে বলেন, ওই ভদ্রলোককে বলেন, বলছে এই বাড়িতে এর আগে যারা ছিলেন তারা এই বাড়িতে খুব, মানে বাড়ির ওপর খুব, মানে কি বলবো, অত্যাচার করেছে, বাড়ির ওপর ভীষণ ভাবে অত্যাচার করেছে, মানে স্ত্রীকে মারধর করা, হ্যাঁ, মানে ঠাকুর দেবতা পুজো পাঠ না করা, গালিগালাজ করা, অশান্তি করেছে, মানে বাপ খুব চঞ্চল হয়ে উঠেছিল, বেসিক্যালি ছাপ পড়ে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এবার এরকম হয়ে উঠেছিল এবং এর একটা বাজে ঘটনাও আছে, এই ঘটনা সেটি কি সেটি আমি এখন বলছি না, পরে বলবো। বাবা তখন বলে পরে বলবো, এর একটা ঘটনা আমি বুঝতে পেরেছি, আমি যা কিছু করার ক্রিয়াদি করে দিচ্ছি। এবার ওই ছেলেটিকে নিয়ে ক্রিয়াদি করে। এইবার ছেলেটিকে যখন ওই হোমেতে আহুতি দেওয়ার জন্য বাবা ওর হাতটি ধরে, ছেলেটি আবার সেই প্রথমে একবার বলছে মাছ ধরবো, একবার বলছে পুকুরে যাব, একবার বলছে মাছ ধরবো, একবার বলছে পুকুরে যাবো, পুকুরের কাছে যাবো, পুকুরের কাছে যাবো, মাছ ধরতে যাবো, এরকম একবার বলছে আমাকে ডাকছে আমাকে পুকুর কাছে যাবে, এরকম করে বাবা ওকে একটা চড় মারে তখন ছেলেটিকে, বাচ্চাটাকে চড় মারে ঠাস করে, চড় মারতি বাচ্চাটি আবার কথা বলা বন্ধ, মানে ওইসব বলা বন্ধ করে দিল। বাবা ওই ওকে যজ্ঞে আহুতি দেওয়া হলো, ওকে প্রতিকার হলো, সমস্ত কিছু দেহ বন্ধন করে সমস্ত যা কিছু করার ক্রিয়া দিক হলো, এবং ওখানে বাবা একটা ত্রিশূল প্রতিষ্ঠা করলো ওর বাড়িতে ঠাকুরের জায়গায়। এবার তন্ত্রের এই আচার আচরণ গুলো পুরোপুরি কমপ্লিট, যজ্ঞ মিটে গেছে, কমপ্লিট মিটে গেছে, যজ্ঞের আর কিছু কোনো কিন্তু বাধা কিছু হয়নি, সমস্ত প্রভাব মানে জিনিসটা মুছে গেল, মানে পুরো কমপ্লিট কাজ শেষ, মানে একদম সম্পন্ন হয়েছে ব্যাপারটা। হ্যাঁ একদম এক কাজেরই কাজ সম্পন্ন হয়ে গেছে। এইবার বাবা এবার রেস্ট নেবেন, বসেছেন, সবার সঙ্গে আলোচনা হচ্ছে। এইবার তখন বলেন তুমি কালকে সকালবেলা যে এই বাড়ির যে যার থেকে কিনেছো তুমি তাকে সকালবেলা ডাকবে, সকালবেলা ডাকবে, বলে কিছু বলবে না যে কি এসেছে কি আসেনি। ওনারা কি বেসিক্যালি কিনেছিলেন না ভাড়া ছিলেন? ভাড়া ছিলেন, বাড়ির কি ভাড়া ছিলেন, ভাড়া নিয়েছে, কিন্তু বাড়ির মালিক তাকে ডাকবে না। কিনেছিলেন বললে আমি ওই জন্য, ও না কিনেন, সরি ভাড়া ছিল, ভাড়াটি আর কি ওরা। তো ওরা ওখানেতে লোকটিকে পরের দিন ফোন করে ডেকেছে সকালবেলা, বাবা বলে দিয়েছিল যে কি আছে না আছে আমি যে এসব কিছু বলবেন, একটু দরকার আছে, একটু দরকার আছে কথা বলার আছে। এবার ওই ভদ্রলোক এসছেন, খুব চতুর লোক,
এসছেন, এবার এসে বাবাকে দেখে বা আরো 2-4 জনকে দেখে তো একটু ঘাবড়ে গেছে। এবার বসেছে ঘরের মধ্যে, সামনেটা ঘরের মধ্যে বলে বাবা বিছানায় বসে আছে, সবাই বসেছে। এবার বাবাকে বলছে তোমার নাম কি? বাবা খুব রাগী এবং উগ্র ছিল সেই সময়। এখন একটু মানে বয়সের কারণে একটু আস্তে কথা বলেন সবার সঙ্গে, কিন্তু তখন খুব উগ্র ছিলেন, খুব রাগী ছিলেন ভীষণ ভাবে। একটু কেউ কথা বলে তাকে মানে হোমের সময় কেউ কিছু ভুল করলে হোমের জ্বলন্ত কাঠ ছুঁড়েও মেরেছে অনেকজনকে, এরকম আছে। আচ্ছা। তো খুবই উগ্র ছিলেন সেই সময়। তোমার নাম কি? তখন বলে ভদ্রলোক তার নাম বলে কি লাহিড়ী সম্ভবত নাম ছিল ভদ্রলোকের, বাবা বলছিলেন নামটা তার কি লাহিড়ী এরকম নাম ছিল। আমার এরকম লাহিড়ী বলছি তুমি কোথাও থাকো? হচ্ছে আমার পাশের পাড়াতেই আমি বাড়ি করে নতুন জায়গা কিনে বাড়ি করে গেছি, এই বাড়িটি ভাড়া দিই। বলে এই বাড়িটিতে এর আগে যারা ভাড়া ছিল কি ঘটনা হয়েছিল আমাকে তুমি সত্যি বলবে, সত্যি তোমায় বলতে হবে। কি হয়েছিল ঘটনাটা বলো, আমাকে বলো, আমি কিন্তু সব জানি। তখন ভদ্রলোক বলে না তো কিছু হয়নি। তখন বাবাকে বলছে, এটা ওই বাবা যারা শিষ্য ছিল সবাই শুনছে, বলছে কেন এই বাড়িতে যে স্ত্রী তাকে এখানে মারধর করা হতো না? তখন ওই ভদ্রলোক চুপ করে গেছে। আমাকে প্রথম ভেবেছিল হয়তো কে ওরা বলছে তান্ত্রিক ফান্ত্রিক এমনি এসছে, যাওয়া বাড়া কিছু উড়িয়ে দিচ্ছে, হাওয়ায় কথা বাতাচ্ছে কিছু বলছে। তখন বাবাকে বললো যে এই বাড়িতে কেউ মানে বাড়ির স্ত্রীকে কেউ অত্যাচার করতো, মারধর করতো, তুমি জানো না? তখন ভদ্রলোক চুপ করে গেছে। কিছুক্ষণ চুপ করার পর তুমি বলো তাহলে পুরোটা ঘটনাটা বলো আমাকে, আমি কিন্তু সব জানি, এদেরকে বলো খুলে। তখন ওই ভদ্রলোক পুরোটা কনফেস করলো যে এরকম এই বাড়িটিতে একজন পুরুষ এবং মানে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা আসে, তাদের বাচ্চাকে নিয়ে ভাড়া নিয়ে এখানে থাকতো। এই বাচ্চাটি মানে তার বাবা খুব ড্রিঙ্ক করতো এবং ওই ভদ্রলোক হচ্ছে খুব দুশ্চরিত্র ছিল আর কি। অন্যান্য জায়গায় আরো মানে মহিলা টহিলা ছিল তার নিজস্ব রাখার, যাকে বলে আর কি। তো ওই ভদ্রলোক ওই তার স্ত্রীকে খুব মারধর করতো, বাড়ি থেকে বার করে দিত, হ্যাঁ এই সমস্ত কিছু করতো। এবং ওই ভদ্র মহিলাকে বেশিরভাগ দিনই রাত্রিবেলা বাড়ি থেকে বাইরে বার করে দিত, এরকম করতো। তো একদিন খুব মারধর করে খেতে ফেতে দেয়নি। ওই ভদ্রমহিলা কি করে, ও সোজা গিয়ে পুকুরে এই সামনের ওই দিঘিতে গিয়ে ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে সুসাইড করে, ঠিক আছে, আত্মহত্যা করে। এবং আত্মহত্যা করার পর ওখানে লাশটি মানে কেউ ওই সময় ছিল না আশেপাশে, তখন রাত্রিবেলা তো কেউ বুঝতে পারেনি, বডি ভেসে ওঠে। এবং ওই ভদ্রলোক কত বড় পিসার যাকে বলে, যাকে ভাবো তুমি মানে অমানুষ, সে কিন্তু একবারও বাঁচাতেও যায়নি, খুবই কষ্ট পেয়ে মারা গেছে। ও তো ওইভাবে মারা যায়। এইবার ওই যে বাচ্চাটাকে যে বাইরের ভদ্রমহিলা যে কাঁদতো, ঘরের মধ্যে চলে আসতো, ওকে দিয়ে ডাকতো বা ওকে মানে ওর কাছে নেওয়ার জন্য করতো, তার ওই ছেলেটিকেও তো তা নিতে পারতো না সে, ঠিক আছে। আর এই ভদ্রলোক আর তার ছেলেকে নিয়ে ওর চলে যায় অন্য জায়গায়, গিয়ে আবার নতুন মানে অন্য একজন মহিলাকে নিয়ে থাকতে আরম্ভ করে, ওরা এখান থেকে ছেড়ে চলে যায়। এটা কি 1 মাসের মধ্যে হয়েছে ব্যাপারটা, মানে 1 মাস যারা ভাড়া ছিলেন তাদের সাথে, না আগের কেস এটা? না লাস্ট যারা ওই আগে মানে লাস্ট প্রথমবার 2বার ভাড়া হয়েছে বাড়িটি, প্রথমবার যারা ছিল তারা ওই 1 বছর মতো ছিল, আর এরা ওই 2-3 মাস এরকম, 2-3 মাসের মধ্যেই কাণ্ড ঘটিয়ে চলে গেছে। এরা মানে এরকমই করতো আর কি, সবই যেহেতু ওরা অশান্তি করতো তো মানে বাড়ি ভাড়া থেকে মানে সেই জায়গায় লোকেরা আপত্তি করতো আর কি, যে রাত্রিবেলা হলেই চেঁচামেচি মদ খেয়ে তুমি এরকম করছো, যার জন্য কোনো জায়গায় স্থায়ীভাবে টিকতে পারতো না ওরা। আর ওই মহিলার আত্মাই ঘুরে বেড়াচ্ছিলেন, কারণ ওই মহিলার আত্মাই ওখানেতে ঘুরে বেড়াতো। এবার মহিলা ওখানে যে রয়ে গেল, ও কিন্তু ওখানে কাউকে কোনো আগে তো কোনোদিন কিছু করেনি। এবার এই ছেলেটি যে ওখানে হয়েছে, বড় হয়েছে, ছোটবেলা থেকে ওই মহিলা ওই ছেলেটির প্রতি খুব আকৃষ্ট হয়, মানে ভালোবাসতো ছেলেটি। ওই যে দেখলাম দেখে হাসতো ছোট থেকেই, ওই ছেলের মহিলা হয়তো এসে আত্মাটি এসে ওকে আদর করতো বা কিছু করতো, সেই জন্য ও হয়তো দেখতে পেতো বাচ্চাকে। এবং একটু আস্তে আস্তে বড় যখন হতে থাকতো তখন ওই বাচ্চাটিকে নিয়ে জলে খেলা করতো হয়তো। এইবার মাঝখানে আরেকটা টুইস্ট আছে, একদম টানতে চায়, আর একটা টুইস্ট আছে এখানে। মাছ ধরবো কেন বলতো, ওখানে একটা ঘটনা আছে, ওখানে আর একটি ওর মানে ঘটনা ঘটে ওখানে। এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। এটা হচ্ছে পুকুরে একজন মানে ছেলে ছিল, মানে ওই গ্রামেরই একজন ছেলে, সে কি করতো মানে পুকুর পাশেই ওর আরেকটা পুকুর আছে, মানে পুকুরের বিজনেস করতো, মাছের বিজনেস করতো। এবং এই যে পুকুরটি যে ভাগ চাষ করতো তার সঙ্গে শত্রুতা ছিল, ঠিক আছে। এই ঘটনা বলছি মহিলা সুসাইড করার আগেকার ঘটনা, মহিলা আত্মহত্যা করার আগেকার ঘটনা। হ্যাঁ, তো কি করতো রাত্রিবেলা ওর পুকুরে জাল দেবার আগে ও এই পুকুর থেকে মাছ তুলে এনে চুরি করে নিত। আচ্ছা, ওর না স্বভাব ছিল মাঝে মধ্যে এসে মাথা ঘুরিয়ে জাল ফেলে ও মাছ নিয়ে নিত।
পুকুর থেকে তুলে নিয়ে চলে যেত ইচ্ছা করে, চুরি টাইপের ছিল, ওকে ওর থেকে নিয়ে নেবো একটা মেন্টালিটি ছিল। তো কোনো কারণে ড্রিঙ্ক করা অবস্থায় ও মাছ ধরতে যায়, মাছ ধরতে গিয়ে ওই ছেলেটির কোনো কিছু প্রবলেম ছিল, আই থিঙ্ক ওর মনে হচ্ছে মানে পড়ে গিয়ে মুখ দিয়ে গ্যাঁজ ওঠা বা এই ধরনের একটা প্রবলেম থাকে না, হিস্ট্রি নাকি একটা বলে, এটা যে রোগ আছে দেখবো অনেকে থাকে কি হঠাৎ হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় বা কাঁপতে কাঁপতে ফিট হয়, এরকম টাইপের ওর একটা প্রবলেম হয়তো ছিল। তো এরকম মাছ ধরার সময় ওই অ্যাটাক হয় এই জায়গাটা, আর ওই জলে পড়ে গিয়ে ওখানে মরে। মানে বেসিক্যালি তুমি বলতে চাইছো এই বাচ্চাটা দুটো আত্মার মাধ্যমে পজেস ছিল? একদম ভীষণ ভাবে মেন পজেস ছিল, যেটা হচ্ছে ওই মায়ের মানে মায়ের প্রতি। আর ওই যে ছেলেটি কিছু ক্ষতি করতে পারতো না, কারণ হচ্ছে এই মহিলা ওকে খুব ভালোবাসতো বাচ্চাটিকে। নাহলে একজন কেউ মরে গেছে সেই জায়গায়, সে একটা বাচ্চাকে কাছে যাচ্ছে বা এরকম করছে মাছ ধরছে, তো ডুবে যাওয়ার কথা, ক্ষতি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই মহিলা ওকে বাঁচাতো। হ্যাঁ, সাঁতারও জানেন। ওই মহিলা যেহেতু ওকে ভালোবাসতো নিজের সন্তানের মতো, ওই মহিলা ওকে বাঁচাতো। সাংঘাতিক ঘটনা তো ভাই, একদম সাংঘাতিক খুবই ঘটনা। এবং বাবা বললেন যে ওই মহিলা মুক্তি ওর এখন নেই, ওর মুক্তি দেরি আছে, তোমরা এখানে থেকো না। বাবা সাজেস্ট করলে তোমরা এখানে থেকো না, এই বাড়িতে আর কিছু হবে না কোনোদিন, এই বাড়ির যা প্রতিকার করার আমি করে দিয়েছি, এই বাড়িতে কোনোদিন কেউ কিছু আসতে পারবে না এই বাড়ির চৌর্য অনুযায়ী। কিন্তু পুকুরটি নতুন করে প্রতিষ্ঠা করবার জন্য বাবা বিধান দেয়, মানে ওই ভদ্রলোককে, যে এই যে মালিক যে পুকুরে, তাদের সঙ্গে কথা বলে পুকুরটা নতুন করে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করো, পূজা পাঠ করার প্রতিষ্ঠা করে পুকুরটি পূজা পাঠ, জলদেবীর পুজো হোক, পুজো করে এই জায়গার পুকুরটাকে দূষণ মুক্ত করো, এটা আমি বলে যাচ্ছি। তখন ওই ভদ্রলোক বললেন ঠিক আছে বাবা, আমি বলবো সবাইকে। তখন এদেরকে বলে যে তোমরা এখানে থেকো না, তোমরা এখান থেকে চলে যাও, এটা আমার এটা এখান থেকে তোমার থাকা উচিত হবে না। তো পরবর্তীকালে, হ্যাঁ মারাত্মক, মানে তার পরবর্তীকালে ওরা ওখান থেকে চলে যায়, ওরা অন্য জায়গায় চলে যায়। তা ওরা হাওড়া 100 বলে একটা জায়গা আছে, ওরা ওখানে এসে থাকে আর কি। ওখানে এখনো তারা বর্তমান ওখানে আছে, ছেলেটি এখন প্রায় আমার বয়সী এখন হয়ে গেছে, বড় হয়ে গেছি। তো তারপরে পুকুরটিরও প্রতিষ্ঠা হয়েছিল, পুকুরটি প্রতিষ্ঠা করে পুকুরের নামকরণও হয়েছিল। পুকুরটির নামকরণ হয়েছিল, পুকুরটির নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে। পুকুরটির নামকরণ হয়ে নতুন করে প্রতিষ্ঠা হয়, পূজা পাঠ হয়, পূজা পাঠের পর এটা বাবাকে বলেছিল, খবর পেয়েছিল। এখন আর কিছু সেই অর্থে অসুবিধে আর কোনো হয়নি। কিন্তু এই ঘটনা দুটো মানে একটা ভয় এবং একটা বেদনাদায়ক দুটোই আছে। একটা মা তার সন্তানকে না পাওয়ার একটা বেদনা, একটা ছেলেকে কাঁদছে, আবার আরেকটা মা তার ছেলের কিছু হয়ে যাওয়ার ভয়ে এরকম করছে। এবং এই ধরনের মানে একটি কান্নার আওয়াজ, মানে তুমি ভাবতে পারছো ঘরের মধ্যে শুয়ে আছে কেউ, পাশ দিয়ে এরকম কাঁদতে কাঁদতে যাচ্ছে একজন কেউ। এক্স্যাক্টলি। দেবজ্যোতি, এই ঘটনাটা তো শুনলাম, সাংঘাতিক একটা ঘটনা। এবার আসবো তোমার মায়ের ঘটনায়। একদম, যেটা আই থিঙ্ক বড়নগর না সিথির মোড়ের একটা পার্টিকুলার জায়গাতে ঘটেছে। সেই ঘটনাটাকে আমি জানতে চাই, কারণ আমি জানি যে তোমাদের ফ্যামিলির, তুমি নিজেই বলেছো যে স্বাধীনতা সংগ্রামীদের সাথে একটা কানেকশন ছিল। বিনয় বাদল দীনেশের যে দীনেশ ছিলেন, তা বাদল গুপ্ত, তিনি তোমার মায়ের ফ্যামিলি রিলেটিভ হন। তো সেই দিক থেকে একটা এই অ্যাসপেক্টে চলে আসছে স্বাধীনতা সংগ্রামের। যাই হোক, আমি ডাইরেক্টলি তোমার কাছে তোমার মায়ের যে ঘটনাটা রয়েছে এবং আদার্স যে ঘটনাটা রয়েছে সেই ব্যাপারে জানতে চাই, এবং কি ঘটেছিল তোমার থেকে ডিটেলসে এখন জানবো। কি হয়েছিল দেবজ্যোতি, একটু শুরু থেকে শুরু করো ভাই। একদম, যেটা ঘটনা হচ্ছে, আমার মা তখন বয়স স্কুলে পড়ে, তখন 7-8 এরকম স্কুলে পড়ে। তো তুমি বললেই যে মা আসলে থাকতো হচ্ছে মামার বাড়িতে, মায়ের মামার বাড়িতে। আচ্ছা। তো হ্যাঁ, তো মায়ের মাসির যে মানে মাসি এবং মেসমশাই, তো মেসমশাইয়ের কাকা হচ্ছেন ওই বাদল গুপ্ত ছিলেন আর কি, বিনয় বাদল দীনেশের বাদল গুপ্ত। সেক্ষেত্রে মায়ের ওই বংশ থেকে রিলেটেড একটা রয়েছে, মায়ের মাসি রিলেটেড। তো সেই রকম একটা জায়গা, মায়ের মাসিও খুব ভালোবাসতো মাকে, ছোটবেলা থেকে তাদের কাছেই মা থাকতো আর কি। তো সেখানে মা স্কুলে পড়াশোনা করতো ওখানেই। এবার হয় কি, ওখানে স্কুলে যেত মা, খুব ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল এবং কালচারাল দিকে খুব ভালো ছিল। এবং মা এখন পর্যন্ত, মা নিয়ে তো কথা হচ্ছে এবং আজকে যে কথা হচ্ছে, আজকে মাদার্স ডে, একদম মাদার্স ডে, তো একদম। আর ঘটনাও শুরু হচ্ছে আমার মায়ের নিয়ে আর কি। তো আজকে যেটা বলছি আমি, মা আসলে ছোট থেকেই একটু খুব কালচারাল দিকে ছিল, খুব ঝোঁক ছিল। এবং মায়ের একটা খুব মানে নেশা বলো বা স্বভাব বলো, মা খুব টাইম ব্যাপারে খুব পাঞ্চুয়াল, মানে যে কোনো টাইমের ব্যাপারে খুব সচেতন থাকতো। এবং যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে হোক,
বা কোথাও পড়তে যাওয়া হোক, স্কুলে যাওয়া হোক, বা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এখনো মা কোথাও গেলে হলে একদম পারফেক্ট টাইম মেনটেন করে, একদম ভীষণ ভাবে। তো স্কুলে মা যেত একটু সবার আগে চলে যেত, পৌঁছে যেত, মানে লেট যাতে না হয় মা একদম আগে থেকে রেডি হয়ে মা স্কুলে পৌঁছে যেত। এটা কোন সালের ঘটনা দেবজ্যোতি? এটা তখন মা 7-8-এ পড়ে। এক্সাক্ট সালটা এখন হিসেব করে বলতে হবে। মা এখন, মায়ের বয়স ধরো 60+, তখন 7-8-এ পড়ে। আমি বয়সটাই বলছি মায়ের তখন, এই মানে স্কুলের এটাই বলছি আমি, ক্লাসটা মানে ধরে নিন 7-8-এ পড়ে, প্রায় 50 বছর বা 45 বছর আগে। 7-8-এ পরে, মানে তোমার তখন মায়ের বয়স হবে ওই 14 বছর মতো। হ্যাঁ, 45 বছর আগে। হ্যাঁ, 45-50 বছর আগে কথা। 45। তো ওরকম মা এবার স্কুলে গেছে। আমি সবকিছুর জন্যই বাড়ি এবং স্কুলের নামটা আমি উজ্জ্বল রাখছি, কারণ ওই বাড়িতে তো এখনো মানুষজন বসবাস করে এবং ওই স্কুলের ক্ষেত্রে বলাটা একদমই উচিত নয়। সেক্ষেত্রে প্রবলেম আমিও চিনি, মানে যেখানে উনি পড়তেন, যাই হোক একদম আমাদের কাছাকাছি ওই জন্য। হ্যাঁ, একদম। তো স্কুলের নাম একদমই বলবো না। তো ওই স্কুলেতেই মা পৌঁছে গেছেন। একদিন এরকম হয়েছে, মা ঘটনাটা বলেন আমাকে পরবর্তীকালে। এবং আমি বাড়ির মায়ের, যে মামার বাড়ির যারা ছিলেন, মায়ের ওই দিদা, মায়ের দিদা এখনো পর্যন্ত জীবিত রয়েছেন। তো এই ঘটনা প্রসঙ্গে বলে রাখি, ঘটনা যাওয়ার আগে, আমার মায়ের দিদা আবার ছিলেন রিজদার জমিদারের মেয়ে, মানে রিজদার জমিদার ছিলেন, ওনার মেয়ে ছিলেন। আচ্ছা। তো উনি এখনো পর্যন্ত জীবিত আছেন, ওই মায়ের দিদা, আমার মায়ের দিদা জীবিত আছেন। তো উনিও বলতেন এই ঘটনাগুলো, অনেক শুনেছি ছোটবেলা থেকেই, অনেক শুনেছি এই ঘটনাটা পুরো মায়ের আজকে যেটা বলতে যাচ্ছে। তো অনেক ঘটনা শুনেছি। তো বলছেন যে এরকম মা গেছেন স্কুলেতে, স্কুলে যাওয়ার পর স্কুলের যে রুমটিতে ক্লাস হতো সেই রুমটি কোনো কারণে কনস্ট্রাকশন হচ্ছিল, সেজন্য নতুন ক্লাসরুম একটা চালু হয়েছে। নতুন ক্লাসরুম মিনস মানে একটা ঘর বন্ধ ছিল, সেই ঘরটাতে ক্লাস চালু হয়েছে। যে ঘরটা পুরোনো ক্লাস হতো সেটাই বন্ধ, এখন নতুন ক্লাসে হচ্ছে। 2-3 দিন হয়েছে মা গেছে। তো 3 নম্বর দিন মা যখন ঢুকেছে, সবার আগে গেছে, মা দরজা খুলে ঢুকেছে জানালাগুলো যেগুলি, সেগুলি হঠাৎ করে খুলে যেতে শুরু করে। মানে কেউ নেই ঘরের মধ্যে, কারণ আগে চলে গেছে কোনো। হ্যাঁ, আগে চলে গেছে, কেউ নেই ঘরের মধ্যে, না আছে আশেপাশে কোনো হাওয়াও নেই। জানালাগুলো খুলে যাচ্ছিল হঠাৎ করে। মা সেটা দেখে একটু ঘাবড়ে যায়। মা আমাকে বলছে যে আমি একটুখানি ঘাবড়েও গিয়েছিলাম, কিন্তু তখন আর কতটা মাথায় ওসব আসবে। আর সে সময় তো এত স্মার্টফোন, এত কিছু মানে ব্যাপার না। তখন গল্পের বই পড়ে সবাই মানে বড় হয়েছি আমরা। তো তারপরে আমরাও যখন ছোট ছিলাম এতটা স্মার্টফোনের আসেনি, মানে আমরা খুব অনেকটা বড় বয়সী হাতে পেয়েছি। তো 7-8-এ পরে তখন অতটাও তার ম্যাচুরিটি অনেক ছিল না যে এখানে কি হতে পারে, প্রেতাত্মা থাকতে পারে, ভূত হতে পারে, এরকম কোনো কিছু নেই মাথায়। হঠাৎ দরজা জানালাগুলো খুলে দিতে শুরু করে। মা তখন কি করে, একটু ঘাবড়ে গিয়েই ঘর থেকে বেরিয়ে আসে। এবার ঘরের বাইরেই মানে বারান্দা টাইপের আছে, লম্বা, পাশে ঘর আছে আরো। ঘরটি খুব ছোট ছিল, মানে যে ঘরটি খুব ছোট, আর বেঞ্চ গুলো কিন্তু ওখানে কোনো বেঞ্চ ছিল না, ঘরের মধ্যে বেঞ্চ একদমই ছিল না, ফাঁকা ঘর ছিল। সেখানে বেঞ্চ ইনক্লুড করা হয়েছিল অন্য রুম থেকে, মানে যে পুরোনো ক্লাসরুমে ক্লাস হতো সেখান থেকে বেঞ্চ গুলো ওই নতুন ক্লাসরুমটাতে নিয়ে যাওয়া হয়েছিল। তো মা ঘর থেকে বেরিয়ে আসার পর এবার ওই সিঁড়ি দিয়ে নেমে আসতে গেলে, মানে ওই সবকটা পাশের রুম গুলো ক্রস করে এসে ওই ওপরটাতে কিন্তু কেউ নেই, ওই ফ্লোরে কেউ নেই। এবং সিঁড়িতে একটা পাশ দিয়ে সিঁড়ি নেমে আসছে। তো সিঁড়ি দিয়ে নেমে মা বেরিয়ে আসবেন, এরকম সময় মানে মা ফিল করছেন, বলছে আমার সামনে দেখবেন কেউ নেমে যাচ্ছে, মানে একদম খুব মানে ভারী কোনো চেহারা, দুমদুম করে আওয়াজ হওয়ার মতো সিঁড়ি দিয়ে আমার সামনে দিয়ে কেউ নামছে, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। মা এটা বুঝছেন যে কেউ নেমে যাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অথচ বুঝতে পারছেন, ফিল হয় এরকম। তো মা ওই অবস্থায় নেমে আসার পর, নেমে এসে মা অজ্ঞান হয়ে মানে জ্ঞান হারিয়ে ফেলে আর কি, এবং পড়ে যায়। তো এবার যারা ওই আরো সব স্কুলের যারা বেল দিত, তখন ঘন্টা বাজানো, তখন যেটাকে বলে, তো ঘন্টা বাজাতো যারা ছিল এবং কেয়ারটেকার, তারা সমস্ত ছুটে আসে। এবং 2-1 জন স্টুডেন্ট আসতে শুরু করেছে, টিচাররা আসতে শুরু করেছে 2-1 জন, তারা সব ছুটে আসে। মাকে মুখে চোখে জল টল দেওয়া হয় তৎক্ষণাৎ ভাবে, যেটুকু জ্ঞান ফেরানোর জন্য যা করা হয়। পরে বাড়ির লোকে খবর দেয়, হেড মানে যিনি ছিলেন স্কুলের হেড টিচার, উনি এসে বাড়িতে খবর দেওয়া হয়, বাড়ি থেকে বাড়ির মানুষজন যায় নিয়ে আসার জন্য। তারপর ট্রিটমেন্ট হয়। মা সেদিন আর স্কুল থেকে বাড়ি ফিরে আসে, স্কুলে সেদিনকে ক্লাস করেনি। তো পরে সন্ধ্যেবেলায় মাকে তখন জিজ্ঞাসা করে, যে এরকম সবাই জিজ্ঞাসা করে, মায়ের ওই
মাসি আর কি, যিনি বললাম ওই বাদল গুপ্তের, মানে বাদল গুপ্ত যার কাকা শ্বশুর হন হিসাব মতো ধরতে গেলে, ওই মায়ের মাসি জিজ্ঞাসা করেন মাকে যে এরকম কি হয়েছিল তোর, তুই এরকম হঠাৎ করে এরকম শরীর খারাপ কিছু হয়েছিল বা কিছু না খেয়ে গিয়েছিলি নাকি? মা তো না খেয়ে যায়নি, মা খাওয়া দাওয়া করেই গেছিল, মা খুব খেতে ভালো পছন্দ করতেন, তো খাওয়া দাওয়া করেই গিয়েছিল, কোনো অসুবিধা ছিল না শরীরে। এবং পরবর্তী ডাক্তার বললো যে না, কোনো রকম কিছু প্রবলেম নেই শরীরের মধ্যে, কিছুই প্রবলেম নেই শরীরের মধ্যে, যে হতে পারে গ্যাস ট্যাস থেকে অনেক সময় মাথা হতে পারে, ঘুরতে পারে, হ্যাঁ হ্যাঁ অজ্ঞান হয়ে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, না কিছু হয়নি। তখন মাকে জিজ্ঞাসা করে, ওরা একটু সন্দেহ হয় বাড়ির লোকের যে কিছু হয়নি, ডাক্তার বলছে কিছু হয়নি, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, আর স্কুলে গিয়ে আবার নিচেই বা নেমে এলি কেন? মা তখন বলে যে এরকম আমি ঘরে নতুন ক্লাসে ঢুকেছি, ঢুকার পর দেখলাম যে দরজা আমি খুলে ঢুকলাম, যে জানালাগুলো যতগুলো ছিল সবগুলো মানে নিজে থেকে খুলে যেতে শুরু করলো, আপনার খুলে যাচ্ছে। হ্যাঁ আপনার খুলে গেছে। তারপর আমি রুম থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে এবার আমি একটু ভয়ের মতো পেয়েছিলাম, একটু কি করে বুঝতে পারিনি, সেই জন্য নিচে ওই যিনি ঘন্টা দেন ওই কাকুকে ডাকতে যাবো বলে যাচ্ছিলাম, আমার সিঁড়ি দিয়ে সামনে দিয়ে মনে হচ্ছিল কেউ নেমে যাচ্ছে, খুব ভারী চেহারার কেউ একজন নেমে যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না কাউকে, কিন্তু আমি বুঝতে পারছি যে একজন নামছেন আমার সামনে দিয়ে। আমি ঠেলে এগিয়েও যেতে পারছি না, আমি ছুটে যেতেও পারছি না, আবার আমি ওখান থেকে সরতেও পারছি না, কিন্তু একজন সামনে দিয়ে যাচ্ছে এরকম। তো ওইটা হওয়ার পর আমি এসে মানে ওখানে হঠাৎ করে কি হলো, সিঁড়ি দিয়ে নেমেই আমি মানে আমার আর কোনো কিছু, যেই আমি তো কিছু জানি না। তারপর এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার পর মায়ের ওই মাসি কি করেন, ওই পাশেই একজন ওই একটু একটু গা ঝাড়া, তেল পোড়া, এই সমস্ত জল পোড়া এইসব দেয় না, নুন পোড়া এইসব যারা দেয়, ঝাড়ফুঁক করে আর কি, তার কাছে যান, ওখান থেকে কিছু দেন ওই ঝাড়ফুঁকের জন্য, তেল বা জল এইসব দেয় মাথায় ছিটানোর জন্য, মাকে ওইসব দেয়া হয়। তো যেদিন এই ঘটনাটা ঘটছে, ওই সন্ধ্যেবেলা ওখানে শোনার পরেই সঙ্গে সঙ্গে মায়ের মাসি ওখানে থেকে গিয়ে নিয়ে এসে এবার মায়ের মাথা সব দেওয়ার পর ঠিক আছে, নর্মাল খাওয়া দাওয়া করেছে মা, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এবার রাত্রিবেলা, সেই দিন রাত্রিবেলা তোমার মাঝরাত, তখন অনেকটাই রাত্রি, সেই সময় মা হঠাৎ করে বলছে, মানে সবাই দেখছে যে মা বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়ে এসে, মানে সামনে যে ডাইনিং জায়গা যেখানে সোফা টোপা রাখা থাকে বসার জন্য, সেই সোফার পাশে নিচে বসে আছে ঘুম থেকে উঠে এসে। তো সবাই যারা বুঝতে পারেনি মায়ের পাশে, মায়ের মা মানে আমার দিদা শুয়েছিল, দিদা দেখছে নেই, মা দিদা বেরিয়ে এসে দেখছেন, বলছে তুই এখানে বসে আছিস কেন, এখানে রাত্রিবেলা এখন এসে বসে আছিস কেন এখানে তুই? ও তখন বলছে যে আমাকে ঘন্টা দিতে হবে, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা আচ্ছা, আমাকে ঘন্টা দিতে হবে। দিদা তখন অতটা মানে খুব একটা কথাটা বলে মানে সন্তুষ্ট হয়নি আর কি, কেমন লেগেছে, একটা সন্দেহজনক লেগেছে। ঘন্টা দিতে মানে কিসের ঘন্টা দিবি তুই এখন রাত্রিবেলা, তুই ঘন্টা কিসের জন্য দিবি, কি ঘন্টা দিবি মানে? মা তখন কোনো কথা বলেনি, আর মাথা নিচু করে চুপ করে বসে আছে, আর কোনো কথা বলেনি। তখন কিছু মানে প্রবলেম দেখে তো মা তখন মানে দিদা তখন, মায়ের মা দিদা তখন আমার দাদুকে ডাকে, মামা বাড়ির দাদুকে ডাকে। দাদু ওখানে থাকতেন আর কি, মানে শ্বশুর বাড়িতে। তো দাদু যায়, দাদু বেরিয়েছে, এবং দাদু খুব মানে রাজভারী লোক ছিলেন, এবং দাদু খুব মানে গোঁপ ছিল, মানে একদম ভয়ঙ্কর টাইপের, ওপর দিকে পাকানো, মোছালো, একদম গোঁপ ছিল, এবং খুব হাট্টা কোট্টা চেহারার একজন মানুষ ছিলেন, খুব রাগী একজন মানুষ, লাঠি খেলা জানতেন। হ্যাঁ, তো দাদুকে সবাই ভয় পেত, প্রত্যেকে ভয় পেত, একটু মানে সেই রকমই চেহারা নিয়ে থাকতো আর কি দাদু। তো ওই দাদু তখন জোর করেই মাকে চাগিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়, এবং দাদুর কাছ থেকে পরবর্তীকালে শোনা যায় যে মা তখন, মায়ের নাকি ওজন যা ছিল, দাদু খুব মানে নিয়ে যেতে খুব বেগ পেতে হচ্ছিল, মানে দাদু খুব বললাম লাঠি খেলা জানতো, খুব চেহারা ছিল, তো দাদুরও মাকে চাগিয়ে নিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল, বডির ওয়েট এতটা বেড়ে গেছে, বেড়ে গেছে। আমি এখন কথা বলছি, বলতে বলতে এখন পূজা চলছে, ঘন্টা বাজছে। তো এবার তখন নিয়ে যায় ভেতরে, তো সেই দিন আর কোনো কিছু অসুবিধে হয়নি, কোনো রকম আর কিছু রাত্রি হয়নি, মা ওখানে নিয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেছে। কিন্তু এই ঘটনাটা উল্লেখযোগ্য যে দাদু যেটা বেগ পেতে হয়েছিল মাকে জাগাতে, কিন্তু অথচ মায়ের চেহারা গরম, খুব রোগাটে টাইপের ছিল সেই সময়, তাও তুলে নিয়ে যেতে পারছিল না। তো এটা হয়, পরের দিন সকাল হয়, মা আবার স্কুলে যথারীতি নর্মাল, মা স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতো সবসময়, তো স্কুল যাওয়ার জন্য রেডি। আর বাড়ির লোক অতটা কিছু গুরুত্ব দেয়নি খুব একটা, যেহেতু জলপড়া দেওয়া হয়েছে,
যাবে, স্কুলে তো যাবি, স্কুল থেকে তো বারণ করার কিছু নেই। কেটে গেছে ব্যাপারটা। কিন্তু আমার দিদার মনে কিন্তু একটা খটকা ছিল। আমার দিদা কিন্তু ভাবছিল যে না, পাঠানো হয়তো উচিত হবে না, বারণ করে সবাইকে, সবাই শোনেনি। যাই হোক, তখন একটা গ্রামাঞ্চলে হলে কি হয়, গ্রামাঞ্চলে হলে যেতে দিত না, একটা মাথার মধ্যে থাকবে যে এই কি হতে পারে না হতে পারে। একটু সবাই শহরাঞ্চলে ওই এলাকায় থাকতো তখন, তো একটু মডার্ন মেন্টালিটির মধ্যে থাকতো, অতটা ওই ভূত প্রেতের বাড়ির লোক তখন কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু যা হোক, একটা মেয়ে এরকম হচ্ছিল, তাই বাধ্য হয়ে ওই পাশের ওই ঝাড়ফুঁক ওটাকে ডেকে এনেছিল আর কি। তো যা কিছু হবে না, তুই স্কুলে যা, এরকম বাড়ি থেকে বলে পাঠিয়ে দিয়েছে। তো মা স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পর আবার স্কুলের মধ্যে সেদিনে কিন্তু নর্মাল টাইম, সবাই এসে গেছে, সেই সময় গেছে। বাট টিফিন টাইম হচ্ছে সেই দিন, টিফিন টাইমে মা বাড়ি থেকে যে টিফিন নিয়ে গেছে, টিফিন খাচ্ছে, মায়ের টিফিনটা খেয়ে নিয়েছে, আর যে মায়ের যে বন্ধু বান্ধব ছিল তাদের টিফিন গুলো মা খেয়ে নিয়েছে। এবং শুধু খায়নি, মেরেছে প্রত্যেককে, তার বন্ধু মেরে কেড়ে নিয়েছে, যাকে বলে কেড়ে খেয়েছে। তো এটা তো কমপ্লেন, সবাই যিনি আছেন ওনার কাছে কমপ্লেন করেছে যে এরকম, আমার মায়ের নাম হচ্ছে শম্পা, যেরকম শম্পা এরকম সবার টিফিন খেয়ে নিয়েছে। তো বাড়ির লোককে গার্জেন কল হয়েছে, পরের দিন বলেছে গার্জেনকে নিয়ে যেতে। তো মা বাড়ি ফিরে গেছে, বাড়ি গিয়ে মায়ের খাওয়া দাওয়ার পরিমাণ যা খেত তার থেকে একটু পরিমাণ হলেও বেশি, আর কারোর সঙ্গে কিন্তু বেশি কথা বলছে না, বাড়ি আসছে, পড়ছে, নয় বসে থাকছে, আর বসছে কিন্তু ওই বেশিরভাগ সময় সেই বাইরে বারান্দায় ওই সোফার পাশে, যেখানে মা বসেই না, এরকম জায়গা। তো এরকম হতে থাকে, কোনো সেই দিনও আর কিছু প্রবলেম হলো না। পরদিন গার্জেন কল হয়েছে, গার্জেন যায় বাড়ি থেকে, মানে আমার দাদু যায়। দাদু তো গিয়ে, মানে যেহেতু কথা শুনতে হয়েছে, দাদু তো মাকে খুব বকাবকি করে, মারধরও করে। সেই সময় তো একটু শাসন এরকমই ছিল আর কি, একটু মারধর করা, আমরা ছোটবেলায় সেরকমই হয়েছে, একটু মারধর খেয়ে বকা খেয়ে বড় হয়েছে। তো একটু মারধর বকা টকা খায়, খাওয়ার পর পানিশমেন্ট হয়, পানিশমেন্ট হওয়ার পর মা কোনো কথা বলছে না, কোনো কারোর সাথে খুব একটা বেশি কথা বলছে না। আচ্ছা আচ্ছা। এবার সেদিনকে স্কুল শেষ হয়, স্কুল শেষ হয়ে এবার বাড়ি এসছে 4:30-5টা বাজে। মা পড়তে যাবে এরকম সময়, আমার দিদা মাকে বলতে গেছে তুই পড়তে যাবি তো, চল এবার রেডি হবে। মা তখন চুপ করে এক জায়গায় বসে আছে, মাথা নিচু করে, এবং ঘাড় নাড়িয়ে বলছে না, আমাকে ঘন্টা দিতে হবে। ঘন্টা দিতে হবে? আচ্ছা। আমাকে ঘন্টা দিতে হবে। এবং যেটা টার্মটা ইউজ করছে, মা তো পরিষ্কার বাংলা বলতে পারে, মা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, পরিষ্কার বাংলা বলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন ভাঙা বাংলা উচ্চারণ, মানে যে বাংলা ভালো বলতে পারে না, মানে বাংলা অল্প অল্প শিখছে, বাঙালি নয়, এইরকম কোন মানুষের বাংলার মতো করে বলছে আমায় ঘন্টা দিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক এই ল্যাঙ্গুয়েজটা যতবার বলছে পড়তে যেতে হবে, পড়তে যাবি চল, ঘন্টা দিতে হবে। এইবার আমার দিদা তখন জোর করে আমার মায়ের গায়ে হাতটা দিয়ে টেনে, কি বলছিস তুই, ঘন্টা দিতে বলছ। এইবার আমার দিদার দিকে মা যে তাকিয়েছিল যেভাবে, সেই ঘটনাটা দিদা আমাকে বলেছিল, দিদা এখন গত হয়েছেন, দিদা আমাকে বলেছিলেন একবার এই প্রসঙ্গটা। মা যেভাবে তাকিয়েছিলেন, মায়ের ওই দৃষ্টিটা ভয়ঙ্কর রকমের ছিল, ভয়ঙ্কর। মানে আমার দিদা রীতিমতো ভয় পেয়ে রূপা পিছিয়ে যায়। আচ্ছা। পিছিয়ে দিয়ে বলছে, মা তখন বলছে তুই আমার গায়ে হাত দিচ্ছিস? গায়ে হাত? এবং তুই আমার গায়ে হাত দিচ্ছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বলে মানে মা, হ্যাঁ মা দিদাকে বলছে, মানে মায়ের মাকে বলছে তুই আমার গায়ে হাত দিচ্ছিস। এবং এটাও কিন্তু ভাঙা ওই বাংলায়, মানে বাংলাটা স্পষ্ট নয়, তুই গায়ে হাত দিচ্ছিস, তুই কি করতে পারি জানিস, বা এরকম একটা কিছু বলেছিল। তো দিদা তো খুব ভয় পেয়ে কাঁদতে কাঁদতে আমি কি সব বলছে এরকম করে সবাইকে ডাকাডাকি করে। এবার আমার দাদু খবর যায়, আমার দাদুর মিষ্টির বিজনেস ছিল, তো দাদু দোকান থেকে ফিরে আসে। ফিরে আসার পর দাদু সবাই মধ্যে ঘরের মধ্যে রয়েছে, সকলে ফিরে আসে, এসে দেখছে যে এরকম ভাবে বিহেভিয়ার করছে। এরকম বলতে বলতে এবার সমস্যার কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এবার দাদু এসে তো আবার মাকে ধাক্কা দিতে গেছে, দাদুকেও সেম জিনিস। আচ্ছা আচ্ছা। দাদুকে বলছে যে, মানে মা বলছে আর কি, ওই ভাঙা ভাঙা এতে বলছে তুলে আছাড় দেবো, মানে মানে এটা এটা একটু হিন্দি একটু বাংলা মেশানো আর কি। আচ্ছা। এবং একটু জিভ জোড়া হলে, এবং তোতলা টাইপের কথা হয় না, সেই তোতলা টাইপের ল্যাঙ্গুয়েজ, বলে তুলে আছাড় দেবো এরকম একটা টাইপের কথা মানে দাদুকে হুমকি দেয়। এবং দাদু সেটা দেখে চমকে যাওয়ার পর, এবং কথাটা শেষ হচ্ছে, দাদু চমকাচ্ছে, আর মা বিছানায় যে বসেছিল, বিছানা থেকে সোজা দাঁড়িয়ে পড়েছে।
ওকে ওকে ওকে। সোজা দাঁড়িয়ে পড়েছে। মায়ের পরানো ফ্রক টাইপের ছিল, চুল বড় ছিল এবং চুলগুলো খুব ওলামেলা বেলা খুলে ফেলেছে। বাঁধা চুল, বিনুনি করা চুল পুরো খুলে একদম নিজেই খুলেছে, খুলে অবস্থা রয়েছে। বলছে, এবার সকলে বলছে যে কি হলো না হলে, ভয় পেয়ে গেছে, উঠে দাঁড়িয়ে পড়েছে এরকম ভাবে, কি করবে না করবে। সবাইকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা, আমি এখানে থাকবো, আমি থাকবো একা, বাড়ি থেকে বেরিয়ে যা বলছে। এইবার তো সবাই কান্না, আমার দিদা তো কান্নায় ভেঙে পড়েছে যে একটা মাত্র মেয়ে আমার এরকম মানে করছে, কি করব না করব। সবার মানে মন খারাপ হয়ে গেছে। দাদু তো কি করবে চিন্তা করছে না, ভাবতে পারছে না কি করবে। এবার সবাই যেহেতু বললাম এই এতটাও মানে ওই সব বিশ্বাস করে না, কিন্তু তারাও ভাবতে বসেছে যে তো কি হচ্ছে হঠাৎ করে এরকম ঘটনা। তখন ওই যে ওঝা যে ঝাড়ফুঁক করে ওকে ডেকে এনেছে। ওকে ডেকে আনার পর উনি ভদ্রলোক, মানে অনেক বয়স্ক খুব, এবং ওনার মানে নাম ছিল, মানে ওই বাচ্চারা ওই যেহেতু ওর বাড়িতে মানে যে বাড়িতে থাকতো খুব একটা ছোট্ট চালা ঘর, তার বয়স সেই সময় আমার মা বলে সেই সময় প্রায় 70-75 হবে। খুব চুল পেকে গিয়েছে, একদম সাদা ধবধবে চুল। ভদ্রলোক যে ড্রেস পরতেন সেই ড্রেসটার কথা শুনলে তুমি চমকে যাবে। মানে অ্যাজ ওয়েল তান্ত্রিক বা এই ধরনের যারা ব্ল্যাক, রেড বা এই ধরনের জিনিস পরে, ভদ্রলোক যিনি উনি নীল রঙের সবকিছু পরতেন। আচ্ছা আচ্ছা। নীল রং সমস্ত কিছু, ওপরে যে কুর্তা টাইপের যেটা বলো সেটা, এবং ধুতি যেটা পরতেন নীল রঙের। তো গলায় একটি হার থাকতো। হার বলতে কি ওই মানুষের হাড়ের মালা আর কি, মানে মানুষের হাড় দিয়ে বানানো। আচ্ছা, বানানো মালা, সেই মালা পরে থাকতো। হাতের মধ্যে ওই মানে যেটা কবজি আর কি, সেই কবজির কাছে, রিস্টের কাছে ওখানে রুদ্রাক্ষ জড়ানো থাকতো সেই ভদ্রলোকের। আর কপালেতে সেই ভদ্রলোক ব্ল্যাক কালারের কোনো কিছু টিকা পড়তো, ইউজ করতো, মানে টিকা ইউজ করতো। আর ওনার হাতে চিমটা টাইপের জিনিস হয় না, যেগুলো ওই মানে অঘরি বা তন্ত্র সাধকের অনেক সময় ইউজ করে, চিমটা যেটাকে বলে, ওই টাইপের একটা জিনিস থাকতো। আর একটা কুমন্ডল থাকতো। তো ওই জন্য ওকে একটু, যেহেতু মানুষের হাড় পরে থাকতো, আর ওই ঘরের মধ্যে, চালা ঘরের মধ্যে আশপাশে তো সবাই দেখতো, ওই চালা ঘরের মধ্যে মরার মানে ফুলি যেটাকে বলে, মুন্ড, তারপরে হাড়, এসব থাকতো। তন্ত্র সাধনা করতেন, তন্ত্র সাধনা চর্চা করতেন। আর ওই লোকজন যেতেন ওই গা ধারা বা ওই সময়ের জন্য যা 2 পয়সা 1 পয়সা দিত, তাতে ওর সংসার মোটামুটি চলে যেত। আর কেউ ছিল না ভদ্রলোকের। তো ওনাকে ডেকে আনেন, উনি কে যে এরকম হচ্ছে আপনি চলুন একবার, এরকম ভাবে। আর ওকে সবাই ছোট থেকেই ভূতের দাদু বলতো, যেহেতু ভূত নিয়ে কাজ করতেন। হ্যাঁ, ভূতের দাদু। ও এটা মজা করেই সবাই, বাচ্চারাও বলতো ভূতের দাদু নাম হয়ে গেছে, ভূতের দাদু হয়ে গেছে। ভদ্রলোকের নামটা আমি মনে পড়ছে না, আমি মুহূর্তে মাকে জিজ্ঞাসা করেন নামটা কি ছিল, কিন্তু ভূতের দাদু হিসেবে মা বলতো, আমরা ছোটবেলা থেকেই ভূতের দাদু বলতে। তো ওই ভূতের দাদু মানে গিয়েছিল আর কি। তো উনি এলেন, আসার পর ওনাকে দেখে আমার মা সঙ্গে সঙ্গে নিজের গালে নিজে চড় মারছেন। আচ্ছা আচ্ছা। নিজে চড় মারছেন, মানে ভয়ঙ্কর রকমের চড়, মানে গাল ফাটিয়ে ফেলবে এরকম চড়। আর এই ঘটনাটা আমাকে আমার মায়ের দিদা বলেছিলেন, বলছে ওই সব থেকে কষ্টদায়ক ঘটনা ছিল ওইটা, যখন মাকে এরকম ভাবে চড় মারছে। আচ্ছা, মানে মা নিজে চড় মারছে, নিজে চড় মারছে। বলছে এটা খুব, আমরা আটকাতে যেতে পারছি না, সামনে যেতে পারছি না, চড় মারছে। তো এইটা ওই ভদ্রলোকের সামনে হচ্ছে। সাধক যিনি এসছেন উনি সিদ্ধ একজন ছিলেন, কোনো পিশাচ সিদ্ধ হোক বা কোনো কিছু সাধনায়, উনি দশমহাবিদ্যার সাধনা করতেন, এবং কোনো সাধক উনি সিদ্ধি লাভ করেছিলেন, সেটা যে কোনো উপায় আর কি। তো উনি এসে দেখেন দাঁড়িয়ে সমস্ত কিছু, চুপচাপ, কোনো কথা বলছেন না, সবাই মানে উনি জাস্ট দাঁড়িয়ে দেখছেন। তারপর কয়েক মানে মিনিট যাওয়ার পর, প্রায় 15-20 মিনিট যাওয়ার পর এই ভদ্রলোক কিন্তু মায়ের দিকে তাকিয়েছিল। এইবার মায়ের সঙ্গে এই সাধকের আই কন্ট্যাক্ট হচ্ছে, চোখে চোখে তাকিয়ে আছে। মা কিন্তু আর কোন রকম চোখের পাতা ফেলছেন না, তাকিয়ে আছে, এবং দৃষ্টিটা ভয়ঙ্কর, জাস্ট ভয়ঙ্কর। মানে সবাই বলে, মানে শুনেছি, ভয়ঙ্কর দৃষ্টি ছিল আর কি। তো এমন একটা পরিস্থিতি, সবাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তো ওই ভদ্রলোক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বেরিয়ে এলেন ওখান থেকে। বেরিয়ে এসে আমার দাদুকে সকলকে বললেন, এবং মায়ের ওই যিনি মাসি ছিলেন সকলকে বললেন যে ওকে আপাতত ঘরে বন্ধ করে রাখো, তোমাদের নিচে যে ঘরটি রয়েছে সেই নিচের সংলগ্ন ঘরেতে বন্ধ করে রাখো ওকে, আমি বলা না পর্যন্ত ওকে খুলবে না, আমি আবার আসবো। তো বলে তো বন্ধ করবো, কি নিয়ে যাবো কি করে এই অবস্থায়, ওকে তো যেতেই কাছে, একটু কেমন লাগছে। বলে কোনো অসুবিধা হবে না, যাও, চলে যাবে। বলে এবার আমার দাদু এবং বাড়ির আরো সব
বাড়িতে যারা কর্মচারী ছিল এবং ওই দাদুর যে দোকান থেকে মিষ্টির কর্মচারী তারাও চলে আসে। এসে সবাই মিলে এবার মাকে নিয়ে আসার জন্য যায়। জাস্ট নিয়ে আসার জন্য যাচ্ছে, মা কিন্তু বিছানা থেকে সোজা নামলো, সোজা নেবে, নিজে হেঁটে যাচ্ছে বেরিয়ে ঘর থেকে, সোজা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। নিচে নেমে গিয়ে সোজা যে ঘরেতে ওই সাধক বলেছিল আর বন্ধ রাখার কথা, সেই ঘরেতে ঢুকে গেল। মানে অবিশ্বাস্য, যেন মনে হলো একদম মানে কোনো ম্যাজিক হলো। মা ওই ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর সবাই ওই ঘরটা তালা বন্ধ করে দিয়েছে, মানে বাইরে থেকে আটকে দিয়েছে, যা কথা বন্ধু তালা আটকে দিয়েছে। ওই ভদ্রলোক চলে গেলেন। চলে যাওয়ার পর উনি আবার রাত্রিতে, তখন 10টা 10:30 এরকম বাজবে, বিকেল বেলা হয়েছে, মাকে পড়তে যাওয়ার চেষ্টা, এটা হতে হতে প্রায় সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত এরম চলেছে। তারপর ওই ভদ্রলোক ফিরে গেছেন, মাকে ঘরে বন্ধ করা হয়েছে। 10টার দিকে ভদ্রলোক এসে আবার বেল বাজায়। তো আবার ওনারা অপেক্ষা করছেন, বাড়ির সবাই যে আসবেন বলেছেন, তো এবার মেয়েটিকে তো বন্ধ করে রাখা হয়েছে, কি খাবে না খাবে। বাড়ির লোক ভাবছিল যে একবার যাই ওখানে, যে উনি তো আসবেন বলেছেন, রাত্রি হচ্ছে, কি করবো আমরা এখন। তো তার কথা ভাবতে ভাবতেই ওই ভদ্রলোক চলে আসেন, মানে সাধক চলে আসেন আর কি। আসার পর ওনার সঙ্গে অনেক কিছু ছিল, জিনিস অনেক কিছু ছিল বলতে ওনার মানে একটা মানে এসছিলেন যখন শুধু কুমন্ডার চিনতে পাশেই তো আসার মানে এবার নেক্সট বার যখন এসছেন তখন রাত্রিবেলা, তখন ওনার কাছে ঝোলা নিয়ে এসছেন একটি, ঝোলা নিয়ে আসছেন এবং নিয়ে এসে এবং ওই দোরগোড়ার মধ্যে উনি ওই একটি লাল কাপড়কে পাতছেন। এটা মানে খুব মানে মানে খুব ব্যাখ্যা করে এখন আমাকে আমার দিদা বলেছিল, মানে ওই লাল কাপড়টি পাতলো, পেতে তার মধ্যে সর্ষের যে বীজ হয় না, সর্ষে দানা, ঠিক আছে, সেই সর্ষে দানা ছড়ালো ওই লাল কাপড়ের মধ্যে এবং কোন একটা মন্ত্র পাঠ করতে করতে ছড়ালো। ছড়িয়ে ওখানে ওনার একটি নরমুণ্ড যেটা এনেছিল সেটা ওখানে বসালো। বসিয়ে উনি ওখানে কোনো জপ টপ করলেন, জপ টপ বসে নিজে জপ করলেন, প্রায় 15-20 মিনিট ধরে উনি কোনো জপ করলেন। জপ করার পর ওনার কাছে খড়ম ছিল, যেটি ঝোলার মধ্যে করে নিয়ে এসেছেন, সেই খড়মটি ওখানে রাখলো নিচে। খড়মটিতে উনি ওই জপ টপ করলেন, ওই সর্ষে ওখান থেকে লাল কাপড় থেকে নিয়ে দিলেন, এরকম করে উনি করলেন। ওনার যা পদ্ধতি অনুযায়ী উনি যা কিছু করা উনি করলেন। করার পর বাড়ি থেকে চাইলেন যে তোমাদের বাড়িতে কোনো ছাই আছে, ছাই পাওয়া যাবে, মানে কোনো, তো বাড়িল না, আমাদের তো ছাই তো পাওয়া যাবে না, আমাদের ছাইয়ের তো কোনো সেই অর্থে রান্না এরকম হয় না, ছাই নেই। তখন দাদু বলে যে আমার দোকানে পাওয়া যেতে পারে, তো মিষ্টি হয় তো আগুন উনুন চলে, তো ছাই দোকান থেকে রাত্রিবেলা তো মিষ্টি তৈরি হয়, তো ওই গরম থেকেই বার করে গুঁড়িয়ে ওই ছাই করে আনা হয় আর কি, উনুন থেকে ছাই করে এনে অনেক ভদ্রলোককে দেওয়া হয়। ওই ছাই দিয়ে উনি কিছু ক্রিয়া করেন। তো করার পর উনি এবার ওই লাল কাপড়টিকে আস্তে আস্তে উনি মুড়ে দিলেন, সর্ষে বাঁধা সমেত এবং ছাই বাঁধা সমেত লাল কাপড়টিকে উনি মুড়ে দিলেন। আর বাদ বাকি উনি যার সঙ্গে খড়ম বা মরা মুন্ড এই সমস্তগুলি ওনার ঝুড়িতে ভরে নিন। এবার ওই লাল কাপড় মুড়ে ভালো করে বেঁধে সেটিকে ওই দরজার উপরে বেঁধে দেন এবং বলেন যে তোমরা কালকে সকালে একটু কোনো জেলের সঙ্গে যোগাযোগ করে মাছ ধরার জাল, ছেঁড়া জাল, ফেলে দেওয়া জাল, তার ওয়েস্টেজ থাকে বা তার থাকে ইউজ করাই থাকে, তাকে পয়সা দিয়ে তুমি নিয়ে এসো, ওটা খুব প্রয়োজন। মাছ ধরার জাল নিয়ে এসো, এটা বলে যায়। এবার তখন বাবা মা মানে দাদু দিদা বলেন যে ওকে কি খেতে ফেতে দেবো, বলছে কিচ্ছু খেতে দিতে হবে না। বলছে মেয়েটা খাবে না, বলছে না কিচ্ছু খেতে দিতে হবে না। মা কিন্তু চুপচাপ আছে ঘরের মধ্যে, কোনো ভায়োলেন্ট কিচ্ছু করেনি, কিছু নেই। এবার ওই ভদ্রলোক চলে যায়। চলে যাওয়ার পর যেটা হয়, রাত্রিবেলা এবার সবাই শুয়ে পড়েছে, বাড়ির লোক আর কেউ কিছু খায়নি, যেহেতু বাড়ির একটা আদুরে মেয়ে, সে এরকম না খেয়ে তাকে খেতে দেওয়া হয়নি, না খেতে পেয়ে আছি, মানে বাড়ির লোক আর কিছু খায়নি সেদিন রাত্রে, রান্নাই হয়নি। ওরকম একটা পরিস্থিতিতে মানে তুমি ভাবো বিকাল থেকে চলছে এরকম একটা ঘটনা, মানে সাধারণত এরকম হয়নি তাদের বাড়িতে কোনোদিন, এরকম একটা মানে বাজে ঘটনা ঘটছে, সেখানে রান্নারও মানসিকতা কারোর ছিল না। তো এবার রাত্রিবেলা সবাই শুয়ে পড়েছে। এইবার যেটা হলো সেটা হচ্ছে মা হঠাৎ করে চেঁচাতে আরম্ভ করেছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে খেতে দাও, আমি খাবো, আমাকে খেতে দাও, আমি খাবো। এবং সেটা ওই কিন্তু মায়ের ভয়েসে বলছে না, ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। ওই তো যেটা বলছিলাম না, ভাঙা ভাঙা হিন্দি এতে বলে, সেরকম ভাবে বলছে। এবার সবাই আবার উঠে চলে এসছে, উঠে দোরগোড়ার সামনে সবাই দাঁড়িয়ে আছে।
আমাকে বলছে আমি ঘন্টা দিতে হবে আমাকে, আবার বলছে আমাকে ঘন্টা দিতে হবে, আমাকে বের করে দাও, আমাকে ঘন্টা দিতে হবে। এবার তাহলে এটা তো বুঝতে পারছে না তো বাড়ির লোক যে কি ঘন্টা দেওয়ার কথা 2-3 দিন ধরে বলে আসছে, ঘন্টাটা কি দেবে, কেউ কিছু বুঝতে পারছে না, আমাকে ঘন্টা দিতে হবে। তো তারপর আস্তে আস্তে সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটু কথা কমিউনিকেট করার চেষ্টা করে দাদু দিদা, তারপরে চুপ করে যায়। সকাল হয়, সকাল হওয়ার পর আমার দাদু দিদা দুজনেই ওই ভদ্রলোকের ছোটেন আবার, যে এরকম রাত্রিবেলা তো আবার এরকম করলো, আপনি কি করবেন বলুন, একে বন্ধ করে রাখা হচ্ছে এরকম ভাবে, মানে এটা তো কি হচ্ছে ব্যাপারটা, তো কিছু করছেন না, কিছু হচ্ছে না, মেয়েটা এরকম দিনকে দিন, কি করবো আমরা এখন। তখন ভদ্রলোক বলেন আমি ঠিক 12টায় যাবো, দুপুরবেলা 12টার সময় যাব, তোমরা বাড়িতে শোল মাছ এনে রাখবে। আচ্ছা আচ্ছা। শোল মাছ এনে রাখবে, আমি বাড়িতে যাব 12টার সময় দুপুরবেলা। তো ফিরে আসি, বলে আপনি কিছু করুন, না হলে এরকম ভাবে মানে আর কি করবো, মানে এটা কাল রাত্রি মানে সেই দুপুরে খেয়েছে আগের দিন, তারপর থেকে না আছে কোনো খাওয়া, কিচ্ছু নেই, দুপুরে বলতে মানে স্কুল থেকে ফিরে খেয়েছে আর কি, তারপর থেকেই ঘটনা ঘটতে শুরু করে, না খেয়ে আছে এখনো পর্যন্ত, রাত্রিবেলা এরকম করছে, আপনি কিছু করুন। বলছে ভদ্রলোক কোনো কথা বলেননি, শুধু হাত মেরে দেখিয়েছিলেন, মানে মানে যেতে বলেছিলেন এরকম করে। তো 12টার সময় যথারীতি বাজার থেকে মানে তার আগেই দাদু শোল মাছ কিনে এনে রেখে দিয়েছেন। ভদ্রলোক এসে বলেন ওই শোল মাছটিকে পোড়াতে হবে। আচ্ছা আচ্ছা। শোল মাছটিকে পোড়ানো হয় রান্নাঘরে, সেদিকে শোল মাছ পুড়িয়ে নিয়ে আসা হয়, সেইখানে তো ওই দোরগোড়ায় এবার বসে, তখন কিন্তু দরজা খুলে দিয়েছে। মা ঘরের মধ্যে বিছানায় বসে রয়েছে একা, সামনে মুখ নিচু করে বসে আছে চুপচাপ করে। এবং মা কিন্তু বাথরুম টাথরুম সবই যাচ্ছে, মানে ওর অ্যাটাচ ছিল ওই রুমের মধ্যে, যেহেতু ওই রুমটা আর কি ভাড়াটিয়া থাকতো, অনেক সময় ভাড়া দিত, অ্যাটাচ বাথরুম টয়লেট ছিল, তো সমস্ত টয়লেট যাচ্ছে, বাথরুম এসে বসছে, মানে বিছানায় এসে বসছে, এরকম করছে। আর ওই দোরগোড়ায় বসে ওই ভদ্রলোক ওই শোল মাছ পোড়া যে নৈবেদ্যের মতো করে সাজিয়েছে, আর যে দেশি যে মদ হয় যেটাকে বলে চুল্লু, যেটাকে বলে এক কথা, তো ওই জিনিস উনি নিয়ে এসছেন, উনি নিয়ে এসে ওনার আচার ক্রিয়া শুরু করেছেন। ওই মরার মুখফুলি রেখেছেন, কপাল পাত্র রেখেছেন, বেসিক্যালি 5 মকার দিয়ে পুজোটাকে সম্পূর্ণ করতে চাইছেন হয়তো। এবার আরো কি কি অনুষঙ্গ জিনিস ছিল, আমি এই কটাই শুনেছিলাম, এই কটাই ছিল, এবং হয়তো মিস হতে পারে, আর কিছু থাকতে পারে। তো উনি ক্রিয়া করতে শুরু করলেন, উনি ক্রিয়া করছেন। এইবার মা বিছানা থেকে নেমে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে পড়েছে। এই দৃশ্যটা একটা ভয়ঙ্কর, মানে বাড়ির সবাই ভয় পাচ্ছে, মানে অদ্ভুত রকম দৃশ্য। আমি তোমাকে বলছি, মানে আমি তো ওদের মুখ থেকে শুনেছি, যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছে, আমার দিদা, মায়ের দিদা, যারা শুনেছি, মানে তারাও চোখে মুখে ভয়ের আতঙ্ক হয়ে গেছিল। আবার আমাকে তখন এইবার ভদ্রলোক ওই যে সর্ষেগুলো ছিল, এই সর্ষেগুলো মায়ের ওপরে কিছু একটা মন্ত্র বলে ছুঁড়ে প্রয়োগ করে। প্রয়োগ করতে মা খুব বিকট ভাবে মানে চিৎকার করে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও, এরকম একটা কিছু বলতে শুরু করে। তখন ওই ভদ্রলোক বলে তুমি কে, তুমি বাচ্চা মেয়েটিকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন, তুমি কে, বাচ্চা মেয়েটিকে কষ্ট দিচ্ছ? তখন ও সেই ভাঙা ভাঙা ওই মানে বাংলায় বলতে থাকে, আমার নাম বাহাদুর। আচ্ছা আচ্ছা। আমার নাম বাহাদুর। বলছে তুমি কে, বাহাদুর কে, তুমি এই বাচ্চা মেয়েটিকে কষ্ট দিচ্ছ কেন এইভাবে, বাচ্চা মেয়েটি এইভাবে কষ্ট পাচ্ছে, তুমি খেতে পেয়ে পাচ্ছে না, এর একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, তুমি একে এইভাবে কষ্ট দিয়ে যাচ্ছ, এটা তো তোমার কি হচ্ছে, এটা তুমি কে, কেন এসছো ওখানে, কি উদ্দেশ্য তোমার? তখন এইবার আসছে ঘটনা, মেন যে পার্ট। বলেন যে আমি ওই স্কুলের কেয়ারটেকার, মানে আমি ওই স্কুলে ঘন্টা দিই। আচ্ছা, ওকে ওকে। আমার নাম বাহাদুর, আমি ওই স্কুলে ঘন্টা দিই, আমি ওই স্কুলের ওই ঘরে থাকতুম, মানে ওই ভাষাতেই বলছে আর কি, স্কুলে থাকতুম, ওই ঘরটিতে এদের স্কুল চালু করেছে, ক্লাস হচ্ছে, হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে থাকতে, আর এ কেন আগে যায়? আচ্ছা আচ্ছা। এ কেন আগে যায়, একে উচিত শিক্ষা দেবো আমি, ঠিক এরকম করে বলছে, এ কেন আগে যায়, ওকে আমি উচিত শিক্ষা দেবো বলে আবারও সেই মায়ের গালে যেমন চড় মারা করছে, সেরকম চড় নিজেই মারতে শুরু করে। এই ঘটনা ওই প্রত্যক্ষ হলো, ওই ক্রিয়া হলো, বলে তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও, এইভাবে তুমি পজিশনের কেস এটা। হ্যাঁ একদম, বলে তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে এইভাবে ওকে কষ্ট দিচ্ছ, এইভাবে তো কষ্ট দেওয়া তোমার উচিত নয়। তো
তুমি ওকে ছেড়ে দাও। বলছে না আমি কিছুতে ছাড়বো না। তখন এই সাধকও বলছে তুমি না ছাড়লে তোমার যা হাল করবো তুমি চিন্তা করতে পারবে না, তুমি আমাকে ছেড়ো না। মানে এরকম মানে ঝগড়া করার মতো করছে, যাকে মারামারি হবে এরকম একটা হচ্ছে, মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, তুমি না ছাড়লে তোমাকে আমি ছাড়বো না বলে তখন ওই ভদ্রলোক আরো ওই যে হার ছিল ব্যাগ থেকে বার করে ওই সমস্ত ওই যে বললাম মদ ছিল সেই সমস্ত দিয়ে উনি আরো তন্ত্রক্রিয়া চক্রানুষ্ঠান করলেন, করে তন্ত্রক্রিয়া করে ওই হারটি এবার ওই মায়ের মাথাতে ঠেকিয়ে দিলেন। ঠেকিয়ে উনি কোনো কিছু মন্ত্র পড়লেন, দোরগোড়ার বাইরে থেকে দাঁড়িয়ে, আর মা হচ্ছে দোরগোড়ার ভেতরে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে ভদ্রলোক, ওর মাথায় ঠেকিয়ে দিলেন। এইভাবে ঠেকিয়ে দেওয়ার পর মায়ের যেন চোখ মুখ একটু হলেও যেন শান্ত হয়ে গেল। ওকে ওকে, শান্ত হয়ে গেল আস্তে আস্তে। এবার পড়ে যাবে কি অবস্থা, তখন এই ভদ্রলোক ওই হারটি তুলে নিয়ে ব্যাগে ঝুলিয়ে মাকে ধরে নিলেন। ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে মা কিন্তু মানে অচৈতন্য হয়ে যায়, পুরোপুরি মানে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, অজ্ঞান হয়ে যায়, মাকে মুখে থেকে জল দেওয়া হয়। তখন ভদ্রলোক বলেন একে এক্ষুনি শুইয়ে দাও একটা বিছানার কাছে নিয়ে গিয়ে, আমি যাচ্ছি বলে ভদ্রলোক ওই সমস্ত ক্রিয়া যা যা হচ্ছিল উনি আরো জব করলেন, করে ওনার ক্রিয়া সম্পূর্ণ করে আরো 1 ঘন্টার মতো মাকে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়েছে। তখন ভদ্রলোক ক্রিয়া সম্পূর্ণ করে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে উনি মায়ের ঘরে গেলেন। ঘরে গিয়ে ওই একটু কিছু জিনিস লাল কাপড়ে মুড়ে উনি নিয়ে এসেছিলেন ওনার ওই রুম থেকে আর কি, ঘর থেকে মানে ওনার বাড়ি থেকে, সেগুলিকে নিয়ে মায়ের ওই বালিশের নিচে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বলেন এটা থাকবে, এই বালিশের নিচে এখানে থাকবে এইভাবেই বলে এবার উনি সরষেগুলিকে নিয়ে ওনার ওই পুরো বাড়িটি, মানে পুরো বাড়ি বলতেন ওই জায়গাটা একটাখানি গন্ডগোল। ওই পরে আমি মানে এই ঘটনাটা যখন শুনি, এটা আমি তুমি লাস্টে গেলে বুঝতে পারবে, উনি কিন্তু ওই সরষেগুলোকে শুধু ওই ওপরের ফ্লোরটিতেই ছড়ান। আচ্ছা আচ্ছা, বাকি আর নিচে না, নিচে যে ঘরে ওই সমস্ত জিনিস হচ্ছিল মাকে যেখানে বন্ধ করে রাখা হয়েছিল সেখানে গ্যারাজ টাইপের আছে, একটি ঘর আছে, একটু সামনেটা অনেকটা জায়গা আছে, ফাঁকা জায়গা, গাড়ি টাড়ি রাখে এখানে। আর ওই তার সংলগ্ন রুমের মধ্যে 2টো রুম মানে বেডরুম রয়েছে, একটি অ্যাটাচ বাথরুম রয়েছে, সামনেটা কিছুটা জায়গা আছে, একটি রান্নাঘর আছে। সেরকম একসঙ্গে ঘেরা, যেহেতু ভাড়া দেয় একটা ঘিরে দিয়েছিল। তো ওখানটা আর কিছু ছড়ায়নি, ভাই জাস্ট ওপরে যেখানে মায়েরা থাকতো সেই ওপরটায় সব ছড়িয়ে দিয়ে বলে আর কিছু হবে না, মেয়ে সুস্থ হয়ে গেছে, আর কিচ্ছু হবে না, হ্যাঁ আমার যাটুকু ক্ষমতা দিয়ে আমি সমস্ত ঠিক করে দিয়েছি, আর কিচ্ছু হবে না। তো ওনার কথা অক্ষরে অক্ষরে মিললো, আর কিচ্ছু না, মায়ের জ্ঞান এলো, মা যথেষ্ট, মা তখন মানে রোগা হয়ে গেছে, মুখ টুক শুকিয়ে গেছে, মাকে খাওয়ানো, বলে কি খাওয়াবো, বাড়ির লোক জিজ্ঞেস করলো যে ওকে কি খাওয়াবো, বলে তুমি যা যা খাওয়াবে। এরকম খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া করে মা রীতিমতো সুস্থ হয়ে যায় পুরোপুরি ভাবে। এইবার ঘটনাটা হচ্ছে এবার ওই নিচের ঘরেতে, নিচের যে রুমেতে এরকম হয়, দরজা তালা বন্ধ করে দেওয়া হয়েছে, রুমেতে কেউ থাকতো না, এমনি ভাড়াটাও নেই, কোনো ভাড়াটা ছিল না কোনো সেই সময়। রাত্রি হলেই হঠাৎ করে দরজা খোলার আওয়াজ হতো, মানে কেউ তালা খুলে বেরিয়ে যাচ্ছে, আবার মনে হতো তালা খুলে কেউ ঢুকছে, এরকম আওয়াজ হতো। এবার একদিন দাদু মনে করেছে চোর টোর ঢুকেছে হয়তো, দাদু একা নেমেছে, টর্চ ফর্চ নিয়ে নেমেছে, হ্যাঁ নেমে দেখছে কেউ কোথাও পিছনে তালা দেওয়া সবকিছু। এইবার সিঁড়ি দিয়ে তো নেমেছে নিচে, দাদু সিঁড়ি দিয়ে উঠতে, এটা আমার দাদু নিজের মানে মানে বলেছিলেন আর কি, দাদু সিঁড়ি দিয়ে এবার যখন উঠছেন, দাদুকে আমি দেখেছি খুব একদম যখন ছোট, দাদু এই সময় মারা গিয়েছিলেন, তো দাদুর সঙ্গে আমার খুব একটা বেশি কথোপকথন হয়নি আর কি। তো দাদু সিঁড়ি দিয়ে নেমে এবার দেখি কেউ কোথাও কিছু নেই, এবার উঠবেন, মানে পুরো এবার ওপর দিকে উঠবেন, পিছন দিকে দেখছেন, ধরো তুমি সিঁড়ি দিয়ে একটা নামলে, নেমে এবার রাইট নেবে, সেই জায়গাটা একটু ফাঁকা মতো জায়গা, সেই জায়গাটিতে একজন দাঁড়িয়ে রয়েছে, একজন ভদ্র লোক দাঁড়িয়ে রয়েছে, চেহারাটা খুব ভারী চেহারার একজন, হ্যাঁ তার পরনে খাকি ড্রেস, ওকে এই যে বলেছি না কেয়ারটেকার, খাকি জামা, চুলগুলো ছোট্ট ছোট্ট, খুব ফর্সা, চিকচিক করছে গায়ের রং, একদম ছোট্ট ছোট্ট চুল একদম। এই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, মানে প্যান্টি বলেছে দাদু বলেছিল প্যান্টি হাঁটুর একটু নিচে পর্যন্ত গুটোনো, হ্যাঁ হাফ হাতা খাকি শার্ট, খাকি প্যান্ট, দাঁড়িয়ে রয়েছেন দাদুর দিকে তাকিয়ে। দাদু এটা দেখে অজ্ঞান হয়ে যায়, সিঁড়িতে পড়ে যায়, সিঁড়ি থেকে পড়ে গিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়, মানে এই 4-5টা সিঁড়ি নিচে গড়িয়ে পড়ে, দাদুর খুব কপালে চোট হয়, মানে মাথায় লাগে আর কি, মাথা একটু কেটে যায় আর কি, সামান্য রক্তপাত। এবার দাদু নেমেছে, দিদা দেখছে দাদু অনেকক্ষণ উঠছে না, তো সবাই দিদাও ডাকে সবাইকে ডেকে, এবার গিয়ে দেখে দাদু এরকম অবস্থা, সিঁড়ি থেকে নিচে পড়ে আছে। দাদুকে ওখান থেকে তুলে ডাক্তার দেখানো হয়, দেখানোর পর ব্যান্ডেজ করা হয়। দাদু তখন বলে আমি এরকম দেখেছি, তো কি করা যাবে। এইবার মানে ওই ভদ্রলোকের যে তান্ত্রিক ভদ্রলোক মাকে ঠিক করে দিয়েছিল, ওর কাছে আবার গেছে যে এরকম ভাবে কি করা যায় না করা যায় বলুন। ভদ্রলোক বললেন ওটা কিছু করা যাবে না। কেন বলো তো?
বললো কিছু করা যাবে না। ভদ্রলোক বলছেন এই বাড়ি থেকে, এই বাড়ির যিনি শুভকর, অর্থাৎ এই বাড়ির যিনি বাস্তু দেবতা, উনি এই বাড়িতে নেই। এই বাড়ির কোনো বাস্তু দেবতা নেই বলছে উনি, ভদ্রলোক বলেছিলেন। এই বাড়িতে কোনো শুভ কিছু হবে না, শুভ জিনিস নেই এখানে। এবার এটা ভূত প্রেতের আখ্যা তৈরি হবে এখানে, আর এটাকে সরানোও যাবে না, কিচ্ছু করা যাবে না, কারণ এর যে পজিটিভ, যে বাস্তুর যে পজিটিভ ভাইব, সেটা এখান থেকে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি। এবং এই যে ঘটনাটা যখন উনি বললেন যে বাস্তুদেব চলে গেছেন, তখন আমার দিদা মনে করলেন যে ওই বাড়িতে দিদার যিনি মা, তখন উনি বলে গিয়েছিলেন উনাদের যে যিনি বাস্তু মানে পুজো হতো, যিনি বাস্তুদেব পূজা হতেন, ওনার যে ঠাকুর ঘর ছিল, হ্যাঁ, সেখানেতে খুব একটা রোজের পুজো দেওয়া হতো না, শালগ্রাম শিলা ছিল, খুব একটা পুজো দেওয়া হতো না, খুব একটা পুজো হতো না। এইবার সেইখানে ওই অনাচার চলতো, যেহেতু জমিদার ফ্যামিলি রক্ত বলে ওটা অনাচার চলতো। শালগ্রাম শিলা পুজো করার মতো সেই অর্থে মানে আচার আচরণ পালন করতো না কেউ, এবং পূজা পাঠও খুব একটা কিছু হতো না। তো একদিন হঠাৎ করে তারা দেখতে পায় যে পায়ের স্পট, ছোট ছোট পায়ের স্পট মন্দির মানে ঠাকুর ঘর থেকে বেরিয়ে মানে কিছুটা স্টেপ যাওয়ার পর সেই স্পট মিলিয়ে গেছে। আচ্ছা, এই স্পটটা দেখেছিল। তারপর তখন থেকে ওরা জানতো যে আমাদের বাড়ি থেকে ঠাকুর চলে গেছেন, নারায়ণ চলে গেছেন, এরকম একটা ওদের ধারণা ছিল। সেই ঘটনাটাই তখন দিদার মনে পড়ে যায় যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল। বললাম বাস্তু যিনি শুভকর উনি কিন্তু নেই এইখানে। বেসিক্যালি বাস্তু দেবতা যখন চলে যান একটা জায়গা থেকে, আমি যেটা জানি যে এই পুরো জায়গাটা অপদেবতায় ভরে যায়, বা ওখানে একদমই তাই, একদম। সেই সব কারণেই হবে সেটারও কোনো মানে নেই, ক্ষতি করতেই পারেন। এইবার সেখানেতে উনি চলে মানে ওই জায়গা থেকে চলে গেছেন। এইবার তখন বলেন কি করা যায়, বলো তোমরা কিচ্ছু করতে পারা যাবে না। আজ অব্দি ওই বাড়িতে ওই রুমেতে কেউ ভাড়া থাকতে পারে না। সাংঘাতিক তো ব্যাপারটা। এখনো পর্যন্ত তালাবন্ধ অবস্থায় রয়েছে, এখনো পর্যন্ত সেইভাবেই আছে। রাত্রিবেলা হলে কেউ আর বাইরে বেরো মানে নিচের ফ্লোরে নাবে না কেউ, ওপরেই থাকে যারা থাকে এখন ওপরে, তারা সবাই জানে, কিন্তু তাদের উপায় নেই, এখন আর্থিক পরিস্থিতি খুব একটা সেই সচ্ছল জায়গায় নেই, কিন্তু অন্য জায়গায় যাদের যাওয়ার মতো তাদের পরিস্থিতি আর নেই, সেই জন্য বাধ্য হয়ে এক প্রকার সেখানে থাকে। পরবর্তী প্রজন্মকে এই ঘটনাটা জানতে দেয়া হচ্ছে না, এই যা বলতে দেয়া বলা হচ্ছে না, কিন্তু একটা সাবধান করার জন্য যে রাত্রির পর তোমরা নামবে না এরকম। এই যে এত কিছু হয়েছিল এই ঘটনা কিন্তু এর পরবর্তী প্রজন্মকে বলছে না আর কি, কারণ তারা তো ভয় পেতে পারে বা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বলতে পারে। কিন্তু মা তিনি এই যে জিনিসটা ফেস করলেন, ঠিক আছে, আমার তো মনে হয় যে বাস্তুতে যদি অশুভ কিছু থাকে তখন পার্টিকুলার যে ইন্ডিভিজুয়াল রয়েছে সে নিজেও কমজোরি হয়ে যায় স্পিরিচুয়াল। তো অন্যান্য যারা এরকম নেগেটিভ এন্টিটি রয়েছে, ঠিক আছে, তাদের এনাদেরকে প্রসেস করা অনেকটা ইজিয়ার হয়ে যায়। একদম। ইভেন তুমি তন্ত্র মার্গে রয়েছে, তুমি ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। একদমই তাই। এবার এই ঘটনা হয়েছিল, হওয়ার পর তো মা তারপর সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে একদম, মায়ের কোনো আর কিছু প্রবলেমই হয়নি, ওটা ওই 3-4 দিনের জন্য এরকমটা হয়েছিল। তো এই ঘটনা হয়, তো ওই ঘটনা আজ অব্দি কিন্তু ওই বাড়ির নিচে ওই ঘরেতে এখনো পর্যন্ত কেউ থাকতে পারলো না। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। আমাকে যোগাযোগ করার জন্য ইমেল করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা এইসব রিলেটেড টপিকের ব্যাপারে আরও জানতে কোনো রকমের হেল্প যদি দরকার পড়ে সেই কারণে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল। তাহলে চলুন দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 3টের সময় এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।